আগের দিন আমরা ডিসকাস করেছি ইলাস্টিক কলিশন, আজকে আমরা ডিসকাস করছি ইনইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশনে আমরা কি পড়েছিলাম, যে ভরবেগ শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি মাঝেও, অর্থাৎ প্রসেসিং হওয়ার সময়, সংঘর্ষ হওয়ার সময়, সংঘর্ষ হওয়ার ঠিক পরে সেম থাকে। এখানেও ব্যাপারটা তাই। ভরবেগের ক্ষেত্রে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক, ইলাস্টিক অ্যান্ড ইনইলাস্টিক দুটো ক্ষেত্রেই একই জিনিস দেখা যায়। ভরবেগ শুরুতে যা, শেষে তাই, মাঝখানেও তাই। কারণ আমরা এখানে আলোচনা করছি পারফেক্টলি ইলাস্টিক কলিশন, যেখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না। ঠিক আছে, এক্সটার্নাল কোনো ফোর্স যদি কাজ না করে তাহলে আমরা বলতে পারি যে ভরবেগের পরিবর্তন টাইমের সাথে সাথে কোনো ফোর্স ছাড়াই হচ্ছে, ফলে সেখানে টাইম জিরো, সো পি এখানে কী হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা পাওয়া যায় যে ফোর্স ইকুয়াল টু আমরা কী পাই, চেঞ্জ ইন ভরবেগ, যেটাকে ভরবেগ পি দিয়ে লেখা হয়, বাই চেঞ্জ ইন টাইম। ঠিক আছে, এবার যেখানে ফোর্স জিরো, ফোর্স মানে কি এক্সটার্নাল ফোর্স, এখানে ফোর্স মিন্স কি এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স যেখানে তোমার জিরো হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ জিরো, সো জিরো ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম। ঠিক আছে, সো টাইম এদিকে ইনটু হয়ে গুণ হয়ে জিরো হয়ে যাচ্ছে, সো চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু কী আসছে, আমার জিরো আসছে। চেঞ্জ ইন মোমেন্টাম জিরো মানে হচ্ছে কোনো মোমেন্টামের চেঞ্জ হচ্ছে না, আর মোমেন্টাম মানে ভরবেগ। ভরবেগ, এই যে পি যেটা লিখেছি, এই পিকে আমরা ভরবেগ বলি। ঠিক আছে, পি হচ্ছে আমাদের ভরবেগ, এফ মানে হচ্ছে ফোর্স বা বল, এফ বলতে কী বোঝাচ্ছে, ফোর্স বা বল বোঝাচ্ছে। ঠিক আছে, আর টি বলতে কী বোঝাচ্ছে, টি বলতে আমরা সময়কে বুঝছি। এটা সবাই বুঝতে পারছো আশা করি, তবুও লিখে দিলাম। এক্সটার্নাল ফোর্স, নট ইন্টারনাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স ইজ জিরো। ঠিক আছে, ইন্টারনাল ফোর্সও লাগবে, যখন দুটো বল একে অপরের সঙ্গে ধাক্কা মারছে তখন একটা বলের উপর বল প্রয়োগ করছি, যার ফলে তাদের ভরবেগ, মানে ভরবেগ বলছি, তাদের কাইনেটিক এনার্জি কিছু পরিবর্তন হয় ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। কারণ ইলাস্টিক কলিশনে কাইনেটিক এনার্জিও এক থাকে, সেটা একটু পরে বলছি। আচ্ছা, ব্যাপারটা আগে জেনে নাও। সো এখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে না, ভরবেগের পরিবর্তন এই যে ডেল্টা পি, ডেল্টা মানে চেঞ্জ, ডেল্টা মানে কি চেঞ্জ বা পরিবর্তন। ঠিক আছে, এভাবে ফিজিক্সে এটাকে লেখা হয় ডেল্টা পি, পি মানে হচ্ছে অফ মোমেন্টাম, অফ মোমেন্টাম। ঠিক আছে, মোমেন্টাম, ওকে, তার মানে কি চেঞ্জ ইন মোমেন্টাম, অ্যান্ড চেঞ্জ ইন মোমেন্টাম কী হয়ে যাচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, চেঞ্জ ইন মোমেন্টাম জিরো, তার মানে কোনো মোমেন্টামের চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এবং এটা ইলাস্টিক কলিশনের ক্ষেত্রেও এবং ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে, অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ হোক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ হোক, এই যে ব্যাপারটা এটা হয়, এটা নিউটনের কোন সূত্র থেকে আমরা পাই, বাই, আমি লিখেও দিচ্ছি এটা, চলো একটা অন্য কালি দিয়ে লিখি, বাই নিউটনস সেকেন্ড ল। এই যে ব্যাপারটা, এটা আমরা কী থেকে পাই, এই যে ফর্মুলাটা, কোনটা, এফ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম মানে ডেল্টা পি বাই চেঞ্জ ইন টাইম বা ডেল্টা টি, এটা আমরা কী থেকে পাই, এটা আমরা পাই বাই নিউটন। ঠিক আছে, জাস্ট এ মিনিট, ইয়েস, নিউটনস সেকেন্ড ল। ঠিক আছে, বাই নিউটন সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমরা কী পাই, এফ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি, মানে চেঞ্জ ইন ভরবেগ বাই চেঞ্জ ইন টাইম। এখানে এফ ইকুয়াল টু জিরো, here we assume f equal to 0, no external force is in the induced here, that is why, or applied here, that is why we can say change in momentum or delta p equal to 0। এখানে আমি লিখে দিয়েছি চেঞ্জ ইন মোমেন্টাম, মোমেন্টাম মানে ভরবেগ। পরিষ্কার হয়েছে আশা করি, বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে আশা করি। তবুও যাদের প্রবলেম আছে মোমেন্টাম মানে ভরবেগ, সেটাও লিখে দিচ্ছি, কারণ অনেকেই ইংরাজি দেখলেই ঘাবড়ে যায়। দেখো, ইংরাজি দেখলে ঘাবড়ানো কিছু নেই, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছি, এবং এটা এখানেও বরাদ্দ হয় এই ব্যাপারটা। এবার চলো আমরা মেন ব্যাপারটা আসি, যে অস্থিতিস্থাপক সংঘর্ষ আর স্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পার্থক্য কী করে করব। ওকে, চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন একটা লেখা আছে, খুব ভালো করে দেখবে লাইনটা কী লেখা আছে। ঠিক আছে, কী লেখা আছে, বলা আছে ইন ইলাস্টিক কলিশন, ওপরে হেডিং আছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, যার বাংলা মিল। দেখো, মিল বলতে কার সঙ্গে মিল, বুঝতেই পারছো, ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষের সাথে অস্থিতিস্থাপক সংঘর্ষের মিলটা কি আগে বলেছি, দুটোতেই ভরবেগ শুরুতে, মাঝখানে এবং শেষে একই থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, মানে আমি আগের দিনও তোমাদের এঁকে দেখিয়েছিলাম, যদি আমি এখানে ভরবেগের গ্রাফ আঁকি, ঠিক আছে, তাহলে আমি কী পাবো, আমি ভরবেগের গ্রাফটা উপরেই আঁকছি, ছোটো করে আঁকছি। ঠিক আছে, যদি আমি এখানে ভরবেগের গ্রাফ আঁকি, জাস্ট আ মিনিট, ইয়েস, তাহলে আমি এখানে কী পাবো, তাহলে আমি এখানে পাবো যেটা, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ভরবেগের গ্রাফ হবে। ওকে, এই তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের পি ফর ভরবেগ আর এটা টি ফর টাইম। ঠিক আছে, এবং গ্রাফটা কেমন যাবে সেটাও তোমাদের বলে দিই, গ্রাফটা যাবে টোটালি এইরকম, অর্থাৎ শুরুতে, শেষে, মাঝখানে ফুললি সেম,
দেখো একদম টোটালি স্ট্রেট গেছে। এই যে স্ট্রেট লাইনটা টেনেছি, এই স্ট্রেট লাইনটা বলে দিচ্ছে শুরুতে, ধরো শুরুতে আমি পয়েন্ট দিচ্ছি এ, ঠিক আছে, মাঝখানে আমি পয়েন্ট দিচ্ছি সি, আর লাস্টে আমি পয়েন্ট দিচ্ছি বি। দেখো কোনো ক্ষেত্রে কমা বা বাড়া হয়েছে, কোনো ক্ষেত্রে ঢেউ খেলানো, কমেছে বেড়েছে এরকম হয়েছে না, কোনো ক্ষেত্রে এমন হয়েছে না, অর্থাৎ টোটালি গ্রাফটা সেম গেছে। এটা ইলাস্টিক এবং ইনইলাস্টিক দুটো ক্ষেত্রে হয়। কেন বলছি বারবার, কেন স্যার রিপিট করছেন এতবার পয়েন্টটা, কারণ এই পয়েন্টটা পরীক্ষায় পড়েছে, সেই জন্য তোমাদের বারবার রিপিট করছি। আমি যা বলি, যা পড়াই সেটা পরে বলি, রিপিট করছি বারবার। অমিলটা কী দেখো, অমিল হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অমিলটা কী দেখো, প্রথমে কারসার দিয়ে বলি, ঠিক আছে, ভরবেগের গ্রাফটা উপরে এঁকেছি, গতিশক্তির গ্রাফটা নিচে আঁকবো। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি শুরুতে এবং শেষে একই থাকে। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি আগের দিন পড়িয়েছি, গতিশক্তি শুরুতে এবং শেষে এক থাকে, মাঝখানে এক থাকে না, কিন্তু মাঝখানে কমতে পারে বা বাড়তে পারে, সাধারণত কমে যায়। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি কী হয়, শুরুতে বা শেষে এক থাকে। কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি শুরুতে যা থাকে শেষে তার থেকে কম হয়ে যায়। অর্থাৎ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি প্রথমে যা থাকে শেষে কমে যায়। প্রথমে যা থাকে শেষে কী হয়, কমে যায়। যদি আমি গতিশক্তির গ্রাফটা অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আঁকি, এখানে যে গ্রাফটা আঁকছি এটা আমি অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আঁকছি, তাহলে তুমি ভালো করে দেখে বুঝতে পারবে ব্যাপারটা কী হচ্ছে। দেখো তো ক্লিন, দেখো কী হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমার গতিশক্তি বা কেইর গ্রাফ। ওপর দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছি, এটাকে টাইম টি বরাবর নিয়েছি। কী হয় ব্যাপারটা আশা করি বুঝতে পারছো, যে পরিষ্কার যে কী হতে পারে, কী হওয়ার চান্স আছে। কী হয় ব্যাপারটা এই হয়ে যায়, গ্রাফটা কী হয়, আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ গ্রাফটা নিম্নমুখী হয়, ঠিক আছে। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে নেমে যাচ্ছে, ঠিক আছে, স্ট্রেট অ্যাওয়ে নেমে যায়। ওকে, আগের দিন তোমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি গ্রাফ এঁকেছিলাম, মনে করে দেখো সেটা কেমন ছিল, সেটা ইউ এর মতো ছিল। এক্ষেত্রে কিন্তু গ্রাফটা তাই হচ্ছে না। অনেক সময় রেলওয়ে কী করে, এগুলো খুব ছোটোখাটো প্রশ্ন, এরকম প্রশ্ন দিয়ে বলে দেয় এটা কোন কলিশনের গ্রাফ, এটা কোন সংঘর্ষের গ্রাফ, বিভিন্ন রকম গ্রাফ দিয়ে দেয়, দিয়ে বলে কোনটা অস্থিতিস্থাপক সংঘর্ষের গ্রাফ, 4টে অপশান দিয়ে দিল, তখন তোমরা দেখলে বুঝতে পারবে। আশা করি ইউ হলে সেটা স্থিতিস্থাপক হবে। আর এরকম স্ট্রেট অ্যাওয়ে নেমে গেছে, দেখো প্রথমে যা ছিল কত উঁচুতে ছিল, আস্তে আস্তে নেমে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু গতিশক্তির গ্রাফ, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য। এই দুটো পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এখান থেকে আরও কিছু জিনিস ড্র করব, চলো পরের পার্টে। দেখো ইলাস্টিক কলিশন কীভাবে হয় সেটা আমি তোমাদের এঁকে একটু দেখাই। এই একটা বল আছে, ধরো এর মাস হচ্ছে m1, আর এই একটা বল আছে, ধরো এর মাস হচ্ছে m2। ডেফিনেটলি একটা বড় একটা ছোটো হবে। এর যে ভেলোসিটি সেটা ধরো u1, এর যে ভেলোসিটি ধরো এটা একই দিকে যাচ্ছে, দুটো নেই, এর হচ্ছে ভেলোসিটি u1, u2, যেখানে u1 গ্রেটার দ্যান u2, কারণ নইলে ধাক্কা মারতে পারবে না। আগের দিন আমি তোমাদের বলেছিলাম বিলাপকে তুমি গোলাপ দিতে যাচ্ছ, ব্যাপারটা পুরোটা বুঝবে। তো এরা কী করবে, এরা একে অপরের গায়ে গিয়ে গুঁতো খাবে। চলো গুঁতো খেলো, ঠিক আছে, গুঁতো খেলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের m1 আর দিস ইজ আওয়ার m2, এটা হচ্ছে আমাদের m2, ঠিক আছে, এখানে m2। আচ্ছা এবার দেখো কী হচ্ছে, এইটা হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা, এটা হচ্ছে সংঘর্ষের সময়ের অবস্থা, এটা হচ্ছে সংঘর্ষের পরে কী হবে, এই হচ্ছে আমাদের m1 আর এই হচ্ছে সাপোজ ধরো আমাদের m2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের m1, এই হচ্ছে আমাদের m2, আমি লিখেও দিচ্ছি, এই হচ্ছে আমাদের m1, এই হচ্ছে আমাদের m2। কী হলো ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে, দেখো এই দুটো একই সাথে এগোচ্ছে, দেখো এই দুটো একটা সিস্টেম বানিয়ে নিয়েছে এবং এই সিস্টেম অনুযায়ী এরা একই সাথে এগোচ্ছে। মানে বেসিক্যালি কি, এই দুটোর মধ্যে একটা প্লাস হয়েছে, ঠিক আছে, এবং এরা একই সাথে একই গতিবেগে, মানে একই সাথে একটা গতিবেগ নিয়ে, স্পেশাল গতিবেগ নিয়ে এগোচ্ছে। এই গতিবেগটা কত হবে, এই গতিবেগটা হবে আমাদের ভি, এই গতিবেগটা কত হবে আমাদের ভি। অর্থাৎ আগের বার যেটা u1 u2 ছিল, এখানে যেটা v1 v2 তোমরা দেখতে পাচ্ছিলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, এখানে সেটা হচ্ছে না। এখানে দুটো বল চিপকে যাচ্ছে একে অপরের সাথে, এবং চিপকে গিয়ে কি হচ্ছে, এখানে ভি স্পিডে দুটো বল একই সাথে এগোচ্ছে। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আর একটা পার্থক্য যেটা দেখা যায়, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কী হয়, দুটো বল আলাদা হয়ে যায়, দুটো বল না বলে দুটো পার্টিকেল বলি, দুটো পার্টিকেল আলাদা হয়ে যায়। কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুটোই জিনিসই একসাথে এগোয়। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখতে পাচ্ছি এখানে m1 প্লাস m2 হয়ে গেছে। সংঘর্ষের আগে এটা ছিল, সংঘর্ষের সময় দেখো ধারাম করলো, এখানে সংঘর্ষ হয়েছে বেসিক্যালি,
এখানে সংঘর্ষ হয়েছে, বেসিক্যালি সংঘর্ষ হওয়ার ফলে কী হয়েছে দেখতে পাচ্ছ, সংঘর্ষ হয়েছে, কাঁপছে, এবং তার ফলে কী হয়েছে, এই দুটো বল যুক্ত হয়ে গেছে এবং হয়ে M1 প্লাস M2E এরা এদিকে ছুটছে এবং সেটা ভি স্পিডে, একটা নিউ স্পিডে এরা ছুটছে। ওকে, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আগেরবার যেটা আলাদা হয়ে যাচ্ছিলো এবার সেটা আলাদা হচ্ছে না, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এবার আমি তোমাদের কেন এই ইম্পর্ট্যান্ট পয়েন্টটা বললাম, তোমরা ভাববে স্যার গতিশক্তি নষ্ট কী করে হচ্ছে। দেখো, গতিশক্তি নষ্ট হয় কিভাবে, এই যে দেখতে পাচ্ছ ডিফর্মেশন হচ্ছে, অর্থাৎ এই বল দুটো গোল গোল ছিল কিন্তু এখন কি তাদের শেপ গোল আছে, অর্থাৎ দেয়ার শেপ ইজ চেঞ্জিং। এখানে আমরা লিখতে পারি তাদের আকৃতি পরিবর্তন হচ্ছে, আকৃতি পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এখানেও দেখো দেখতে পাচ্ছি, এদিকেও ক্লিয়ার, দেখো আকৃতি পরিবর্তন হচ্ছে। এই যে আকৃতি পরিবর্তন করতে গেলে ফোর্স প্রয়োজন হয়, মানে এখানেই এনার্জি প্রয়োজন হচ্ছে, এই এনার্জি এখানে বিনষ্ট হচ্ছে, অর্থাৎ কাইনেটিক এনার্জি এই জায়গাটাতেই নষ্ট হচ্ছে, অর্থাৎ ডিফর্মেশন হচ্ছে, আকৃতির পরিবর্তন হচ্ছে, চেঞ্জ ইন শেপ হচ্ছে, তার ফলেই কিন্তু এনার্জি বিনষ্ট হচ্ছে। এবং এনার্জি বিনষ্ট হওয়ার কারণেই আমরা বলতে পারি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি প্রথমে যা থাকে, শেষে যখন সংঘর্ষের পরে তখন কিন্তু কাইনেটিক এনার্জি কমে যায়। এদের যে কাইনেটিক এনার্জি হবে, এর কাইনেটিক এনার্জি তা হবে না, ওটা কিন্তু কমে যায়। ফলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল আমরা বলতে পারবো না, অর্থাৎ প্রথমে যে কাইনেটিক এনার্জি শেষে তাই কাইনেটিক এনার্জি আছে, প্রথমে যা গতিশক্তি শেষে তাই গতিশক্তি আছে, এটা আমরা বলতে পারবো না। কোন ক্ষেত্রে? অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, ইন ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? কিন্তু ভরবেগ একই থাকে। ভরবেগ একই থাকে বলতে আমরা বলতে পারি M1 ইন্টু U1। দেখো, এই হচ্ছে আমাদের ভর, এই হচ্ছে আমাদের বেগ, কারণ কয়েকজন আমাকে বলেছে আগের বারেরটা আমরা অনেকে বুঝতে পারিনি। তাহলে ভর ইন্টু বেগকে আমরা তো ভরবেগ বলি, ভর ইন্টু বেগ করলেই তো আমরা ভরবেগ বলি। দেখো, আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি। এই যে M1 U1 এটা কার ভরবেগ? এটা এইটার ভরবেগ, কারণ এরই M1 আছে, এরই U1 আছে। আচ্ছা, এর ভরবেগ আমার কি হবে? এর ভরবেগ হবে আমার M2 প্লাস U2, M2 U2, মানে M2 ইন্টু U2, এবং এই দুটোর মধ্যে প্লাস করব, মানে প্রথম কোণার ভরবেগ আর আমরা দ্বিতীয় কোণার ভরবেগকে কী করলাম, এখানে প্লাস করলাম। আচ্ছা, প্লাস কেন করলাম? কারণ আমরা একটু আগেও বলেছি বা আগের দিনও বারবার বলেছি, এখানে ভরবেগ কোনো একটা পার্টিকেলের চেঞ্জ হয় না। দেখো, আমি একটা জিনিস বলি, এই পার্টিকেল, এটাকে পার্টিকেল মানে এটাকে বল বলো, এটা বল, এই বলটার ভরবেগ কি? M1 U1। এখানে কিন্তু M1 V1 বা এরম সামথিং হচ্ছে না, অর্থাৎ এখানে ভরবেগ পরিবর্তন হচ্ছে কার? এই বলটার ভরবেগ কি এখানে M2 U2, এবং এটা কিন্তু পরবর্তীকালে গিয়ে চেঞ্জ হচ্ছে, এখানেও চেঞ্জ হচ্ছে। কিন্তু ওভারঅল সিস্টেম যদি দেখি, সিস্টেম কাকে বলা হয়? দুটোর মিলিতটাকে আমরা সিস্টেম বলবো। দুটোকে যখন প্লাস করব তখন সিস্টেম বলবো। এর ভরবেগ এইটা, এর ভরবেগ এইটা, দুটোকে যখন প্লাস করলাম তখন এটা হয়ে গেল ফুল সিস্টেমের ভরবেগ। এই ভরবেগ ইকুয়াল টু কিন্তু শেষে যে সিস্টেম থাকবে তার ভরবেগ, এমনকি মাঝখানে যে সিস্টেম হবে তারও ভরবেগ সমান হবে। অর্থাৎ শেষে, মাঝখানে আর প্রথমে পুরোটারই ভরবেগ কী হয়? সেম হয় সব ক্ষেত্রে, যে কোনো কলিশনের ক্ষেত্রে যখন এক্সটার্নাল ফোর্স লাগছে না। এটা ইকুয়াল টু আমার কী হবে? M1 প্লাস M2 ইন্টু ভি, M1 প্লাস M2 ইন্টু ভি। ঠিক আছে, তো আমি তোমাদের এই ব্যাপারটাই নেক্সট স্লাইডে, আমি তোমাদের কী করেছি নেক্সট স্লাইডে একটু ভালো করে লিখেছি। ঠিক আছে, চলো এই ব্যাপারটা একবার দেখে নেবো। তাহলে এখানে ভরবেগের যে ফর্মুলা কী হবে? M1 U1 প্রথমটার জন্য, M2 U2 দ্বিতীয়টার জন্য ইকুয়াল টু কী হবে? M1 প্লাস M2 ইন্টু ভি। এই যে, ঠিক আছে, এই হচ্ছে টোটাল ভর, আর এর বেগ কি? মিলিত বেগ কি? ভি। আশা করি বুঝতে পারছি। এই হচ্ছে পুরো কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কিন্তু এখানে হচ্ছে। আচ্ছা, আমাদের পরের সাইডে কিন্তু আমাদের নিউমেরিক্যালস রয়েছে, চলো নিউমেরিক্যালস করে ফেলা যাক। দুটি বস্তু যাদের ভর হচ্ছে যথাক্রমে 0.5 এবং 0.25 কেজি এবং গতিবেগ যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং -3 মিটার পার সেকেন্ড, তারা একে অপরের সাথে সংঘর্ষমান হলে তাদের মিলিত ভরের গতিবেগ কত হবে এবং সংঘর্ষে কতটা গতিশক্তি খরচ হবে। ঠিক আছে, দিস টাইপ অফ কোশ্চেন আস্কড ইন রেলওয়ে এক্সাম প্রিভিয়াসলি। তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি? একটার গতিবেগ আমাদের কিন্তু প্লাসে আছে, সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর একটার গতিবেগ আমাদের মাইনাস আছে, মানে তারা একে অপরের দিকে আসছে। এর হচ্ছে -3 মিটার পার সেকেন্ড। কেন? কারণ এর গতিবেগ এর দিকে আছে, মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, এদিকে যাচ্ছে, এইদিকে আসছে। আমরা জানি যখন আমরা ডান দিকে যাই তখন আমরা প্লাস ধরি সাধারণত, বাম দিকে গেলে মাইনাস ধরি। ঠিক আছে, আর এর যে ভর সেটা হচ্ছে 5 কেজি, আর এর যে ভর হচ্ছে সেটা হচ্ছে 0.25 কেজি।
অঙ্কটা একটু বড় হবে কারণ দুটো প্রশ্ন একসঙ্গে দিয়েছে। সাধারণত রেলের পরীক্ষা একটাই প্রশ্ন পড়ে, এটা এনসিইআরটি থেকে তোলা, ওই জন্য আমি দুটো প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি। এই ধরনের প্রশ্ন করে যাও, পরীক্ষার সময় সুবিধা পাবে যদি পরে বাই চান্স, ঠিক আছে। আর এগুলো হচ্ছে লো লেভেলের, এর থেকে হাই লেভেল কোশ্চেন্স হয় ইলাস্টিক এবং ইলাস্টিকে, সেগুলো আমি তোমাদের করাচ্ছি কারণ সেগুলো আসে না, ঠিক আছে। ওকে চলো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি তারা একে অপরের সাথে সংঘর্ষমান হলে তাদের মিলিত ভরের গতিবেগ কত হবে এবং এই সংঘর্ষে কতটা গতিশক্তি খরচ হবে। আচ্ছা, আমরা একটু আগে যে ফর্মুলা পড়লাম তাতে আমরা কি দেখলাম যে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি। এখন দেখো আমরা কেন ইনইলাস্টিক কলিশনের কথা বলছি বা অস্থিতিস্থাপক সংঘর্ষের কথা বলছি, এর কারণ এখানে তো কোথাও লেখা নেই। তাহলে আমরা কেন স্যার স্থিতিস্থাপক এনার্জির যে স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশনের ফর্মুলা ইউজ করছি না কেন, যেটা এর থেকে একটু ডিফারেন্ট হয়? এর কারণ দেখো, কখন কীভাবে চিনবো যে এটা ইনইলাস্টিক কলিশনের প্রশ্ন নাকি ইলাস্টিক কলিশনের প্রশ্ন? তুমি দেখতে পাচ্ছ এখানে মিলিত ভর বলেছে। আগেরবারেও আমি তোমাদের ইলাস্টিক কলিশনের ক্ষেত্রেও দেখবে দুটো কোশ্চেন করেছিলাম যেখানে মিলিত ভর ছিল বা ভর কেন্দ্রক কতটা ছিল, ওগুলো কিন্তু ইলাস্টিক কলিশনের প্রশ্ন নয়, অ্যাকচুয়ালি ইনইলাস্টিক কলিশনের প্রশ্ন। ওগুলো কেন দিয়েছিলাম? এনসিইআরটি থেকে পেয়ে গেছিলাম বলে আমি ওখানে তুলে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি করানো আমার এই ভিডিওতে উচিত ছিল, ঠিক আছে। যখনই ভর মিলিত হচ্ছে তখন সেটা ইলাস্টিক কলিজন হয় না, তখন সেটা ইনইলাস্টিক কলিজন হয়, ঠিক আছে। ভরের মিলন, দুটো বল আছে তারা একে অপরের সাথে চিপকে যাচ্ছে, যখন এরকম ব্যাপার দেখা যাচ্ছে তখন সেটা কিন্তু ইনইলাস্টিক কলিজনে হয়, ইলাস্টিক কলিজনে হয় না। এটা প্রথম কথা। দু নম্বর কথা, এখানে দেখো আরেকটা জিনিস লেখা আছে যেটা দেখে আমরা পারফেক্টলি বুঝতে পারছি গতিশক্তি খরচ হচ্ছে। গতিশক্তি তো ইলাস্টিক কলিশনে খরচ হয় না, ইনইলাস্টিক কলিজনেই গতিশক্তি খরচ হয়। তার মানে এটা ইনইলাস্টিক কলিজনের প্রশ্ন, ইলাস্টিক কলিজনের প্রশ্ন নয় এটা, ঠিক আছে। এইগুলো চেনা জরুরি। এবার দেখো আমরা এখান থেকে কী পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি এটা হচ্ছে আমাদের m1 হচ্ছে আমাদের 0.5, এটা হচ্ছে আমাদের m1 আর এটা হচ্ছে আমাদের m2, দিস ইজ আবার u1 আর দিস ইজ আবার u2। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি 0.5 ইন্টু 4 প্লাস এখানে আমাদের u1 u2, হ্যাঁ u2 পাচ্ছি। তাহলে u2 আমাদের m2 কত 0.25 ইন্টু u2 আমাদের কত -3। আর এদিকে আমাদের কি হচ্ছে দেখো, এটা 0.5 সবটাই লিখে দিচ্ছি, প্রথমবার করছি যেহেতু তোমাদের সুবিধার জন্য, ইন্টু ভি। এই ভিটাই আমাদের বার করতে বলেছে, কারণ এখানে বলেছে যে সংঘর্ষমান হলে মিলিত ভরের গতিশক্তি। এখন এই মিলিত ভর, এই যে তাদের গতিশক্তি, এই যে ভি, এইটা হচ্ছে আমাদের মিলিত ভর, তাদের গতিশক্তি। এখন প্রথম ভর আর দ্বিতীয় ভর মিলে গেছে, প্লাস হয়ে গেছে, তাদের গতিশক্তি মানে ভি এর ভ্যালু বার করতে বলেছে। আর আমাদের সারা ইকুয়েশনে ভি এর ভ্যালুটাই আমাদের অজানা, অর্থাৎ ভি এর ভ্যালু এখান থেকে ইজিলি বেরিয়ে যাবে। ওকে চলো পরের লাইন করে ফেলা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের 2 আসছে, এখানে আমাদের দেখো এই মাইনাস এই প্লাসের সঙ্গে গুণ হয়ে মাইনাস করে দেবে, এবং এটা আমাদের কত আসছে 0.75, ঠিক আছে। ইকুয়াল টু আমাদের কী আসছে দেখো, এখানে 7.75ই আসছে আমাদের, ঠিক আছে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় দেখো 5 আর 0.25 যোগ করলে আমাদের 0.75ই হয়, ঠিক আছে। এই গুণগুলো ভুল করবে না বা যোগগুলো ভুল করবে না। এখানে এইটা আসছে, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না, এখানে আসছে 0.75, ঠিক আছে। অর্থাৎ 2 থেকে আমরা 0.75 বিয়োগ করছি, কী আসছে 1.25 আসবে আমাদের, ঠিক আছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে 2 বড়, সেটা ভ্যালুটা প্লাসই আসবে। এদিকে আমাদের কী আসবে 0.75 আসবে। তো হোয়াট উই ক্যান ডু, ইউ ক্যান ইজিলি ক্যান্সেল আউট দিস পয়েন্ট ডাইরেক্টলি অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট দিস ওয়ান গিভস আস, এটা হচ্ছে 3 দেবে, 25 দিয়ে কাটছি, এটা হচ্ছে আমাদের 5 দেবে, তো 5/3। তাহলে এখানে আমাদের ভি ফর ভেলোসিটি যেটা আমাদের আসবে সেটা আমাদের আসবে 5/3 আমাদের আসবে। তুমি এভাবে রাখতে পারো বা এটাকে তুমি দশমিকে পরিণত করতে পারো। তো যদি তুমি দশমিকে পরিণত করো এই ভ্যালুটা তোমাদের কী দেবে দেখো, এখানে তোমাদের 3 1 3, জাস্ট আ মিনিট, ইয়েস 3 1 3 1.66, তো 1.67 আমি করে দিচ্ছি, এত মিটার পার সেকেন্ড তোমাদের অ্যান্সার হবে। মানে এই প্রথমটার উত্তর আমার বেরিয়ে গেল, ভরের গতিবেগ, এইটা অ্যান্সার বেরিয়েছে, ঠিক আছে। এই যে ভি এর ভ্যালু, এই ভি এর ভ্যালু আমাদের কী বেরিয়েছে 1.67 বেরিয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি তো এখানে আঁকিনি কলিজনের পরে কী অবস্থা হয়েছিল, একটা জিনিস দেখিয়ে দিই, কলিজনের পরে কী অবস্থা হয়েছিল দেখে নাও। কী হয়েছিল, এই দুটো তো গুঁতো খেলো, এরা গুঁতো তো খেলো, গুঁতো খেয়ে এদের কী হয়েছিল, এদের দুটো যে বল ছিল ওই দুটো বল এরা একত্রিত হয়ে গেছে, ঠিক আছে। এই দুটো বল কী হয়ে গেছে, এরা একসাথে হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে, এরকম দুটো বল একত্রিত হয়ে গেছে। মানে এখানে এখন 0.5 টোটাল, তাহলে মাস কত হচ্ছে 0.5 কেজি প্লাস 2.5 কেজি, দুটো মাস আমাদের এক হয়ে গেছে। মানে এখানে যে টোটাল মাস এখানে আসছে
আমাদের কত আসছে, যেটা এখানে আমি তোমাদের করেও দেখিয়েছি, এই জায়গায় আমি তোমাদের যেটা আমি যোগ করেছি অ্যাকচুয়ালি যে 0.75, এটা এখান থেকে আসছে 0.75, দেখো এখান থেকেও আসছে, ঠিক আছে, 0.75 কেজি আসছে। আর এর যে বেগ, আমরা বেগ ধরে নিচ্ছি, দেখো বেগ আমাদের প্লাসে বেরিয়েছে। এবার তোমরা বলো তো, দেখো এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে। একটা এখানে ডিরেক্টলি জিজ্ঞেস করে যে বেগ, মিলিত ভরের বেগ কত, গতিবেগ কত, আমরা এখানে পেয়েছি এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন বেগটা কোন এক্সিস বরাবর এগোচ্ছে, এইদিকে যাবে না এইদিকে যাবে, কোন দিকে যাবে, আমরা দেখতে পাচ্ছি বেগ এদিকে এগোচ্ছে, কারণ এই ভ্যালুটা প্লাসে আছে। আশা করি বুঝতে পারছি, আমি বললাম তোমাদের ডান দিকে গেলে আমাদের প্লাসে থাকছে, তো ইউ ক্যান ইউজ দিস সাইন হেয়ার অলসো, এবং আমরা বলতে পারি এর যে বেগ আমাদের হবে সেটা আমাদের কত হবে, তোমাদের 1.65। চলো এটা আমি লাল কালিতে লিখে দিচ্ছি। আমাদের বেগ যেটা কিনা আমরা এখানে ভি ধরেছি, বেগটা ভি ধরবো, সেই ভি এর ভ্যালু আমাদের এখানে কত বেরিয়েছে, 1.67 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এই ভ্যালুটা আমাদের কিন্তু বেরিয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এইগুলো ছোটো ছোটো জিনিস আছে, এগুলো ছোটো ছোটো জিনিস, কিন্তু এগুলো বোঝাটা জরুরি, ঠিক আছে, ছোটো ছোটো জিনিস বাট বোঝাটা জরুরি। আমি অনেক কিছু এখানে ছোটো ছোটো জিনিস কিন্তু বলেছি যেটা তোমাদের বোঝা জরুরি। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে গেল, গতিবেগের অ্যান্সার বেরিয়ে গেল কত আমাদের 1.67। বল এটুকু করতে কত টাইম লাগবে, জাস্ট ক্যালকুলেট করতে যতটুকু টাইম লাগার কথা। কোন ফর্মুলা আমরা ইউজ করেছি, এই ফর্মুলাটা ইউজ করেছি, এটা কিসের ফর্মুলা, ইনইলাস্টিক কলিশনের ফর্মুলা। কেন ইনইলাস্টিক কলিশন, কারণ মিলিত ভর কথাটা আছে আর গতিশক্তির খরচ হচ্ছে কথাটা আছে, কারণ এই দুটো কথা তুমি ইলাস্টিক কলিশনে পাবে না। ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পারছো। আর এই অ্যারোটা এদিকে কেন দিলাম, ভ্যালু প্লাসে বেরিয়েছে, সো এইদিকে যাবে। ক্লিয়ার, চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, এই ক্যালকুলেশনটা করার আগে আমি প্রথমেই বলছি ক্যালকুলেশনটা একটু টাফ হবে, অর্থাৎ গতিশক্তি কতটা খরচ হবে, ক্যালকুলেশনটা টাফ। গতিশক্তি কতটা খরচ হবে মানে প্রথমে যতটা গতিশক্তি ছিল, ধরো প্রথমে আমার গতিশক্তি ছিল এইটা, ঠিক আছে, তার থেকে শেষে যতটা গতিশক্তি পাচ্ছি, ধরো সাপোজ এইটা, এই দুটোকে বিয়োগ করে দিলে কতটা গতিশক্তি খরচ হবে আমি পেয়ে যাব। অর্থাৎ প্রথমে যা ছিল আর শেষে কতটা আছে, এই দুটোর মধ্যে বিয়োগফলই তো কতটা নষ্ট হচ্ছে, তাই না। চলো করে নেওয়া যাক। এখান থেকে আমি গতিশক্তি কী পাচ্ছি, প্রথম বলের গতিশক্তি কী পাচ্ছি, হাফ ইন্টু m1 ইন্টু u1 তার হোল স্কোয়ার, কারণ গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভর ইন্টু গতিবেগ তার হোল স্কোয়ার। আর এখান থেকে আমি গতিশক্তি কী পাচ্ছি, আমি পাচ্ছি হাফ ইন্টু m2 মানে ভর ইন্টু এর গতিবেগের স্কোয়ার অর্থাৎ u2 তার হোল স্কোয়ার। এটা প্রথম বলের, এটা দ্বিতীয় বলের, তাহলে এই দুটোর কী হবে, যোগ হবে, কারণ এই দুটোই প্রথমে ছিল, এবং তারপর এই দুটো থেকে আমার বিয়োগ যাবে কোনটা, যেটা শেষে এসছে, শেষে কতটা এসছে, হাফ ইন্টু এর ভর কী হবে, এর তো ভর মিলিত ভর কতটা হবে 7.75 m1 প্লাস m2 ইন্টু ভি কত হবে, দেখো এইটার আমি চাইলে এই 1.67ই বসাতে পারি, কিন্তু এর ফ্র্যাকশন ভ্যালুটাকে নিচ্ছে আমার সুবিধা হবে এখানে ক্যালকুলেট করতে 5/3, যেটা আগেবার পেয়েছিলাম মনে করে দেখো তার স্কোয়ার, ঠিক আছে। এরগুলোর আমি ভ্যালু বসিয়ে m1 আমাদের কত, m1 দেখতে হচ্ছে আমি 0.5 কেজি, তো আমি এখানে ডিরেক্টলি ভ্যালুগুলো বসাচ্ছি। m1 কত 0.5 কেজি, আর u1 কত 4, তার স্কোয়ার হবে এখানে, ঠিক আছে। এখানে m2 কত, m2 আমি দেখতে পাচ্ছি, পুরোটা মুছে দিচ্ছি, m2 আমি দেখতে পাচ্ছি কত 0.25, ঠিক আছে, ইন্টু আমার এখানে গতিশক্তি কত -3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তোমরা বলছো স্যার বিশাল বড় ক্যালকুলেশন, অ্যাকচুয়ালি নয়, ক্যালকুলেশনটা একদম সোজা, একবার দেখে নাও সুবিধা হবে। দেখো হাফটা কমন ফর্ম নিতে যাবো না, এখানে কত আছে 4 আছে, তাই না, তার স্কোয়ার আছে মানে 16 সঙ্গে 0.5 মানে 16 সঙ্গে 5 গুণ করলে 80, কিন্তু এখানে 0.5 আছে, 80 শূন্য কেটে বেরিয়ে যাবে, ওপরে 8 থাকবে, হাফ দিয়ে 8কে কাটলে হয় 4, মানে এখান থেকে আমি কী পেলাম, এখান থেকে আমি পেলাম 4, ঠিক আছে, প্লাস এখানে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি -3 আছে, -3 ইন্টু -3 করলে কী হয়, +9 হয়, কারণ মাইনাস মাইনাসে প্লাস, আর 3 3 9 +9, +9 সঙ্গে 0.25, দেখো 25-এর নামটা পড়তে আরম্ভ করলে 25 ইন্টু 9 হয় 2.25, অর্থাৎ 225 এখানে পয়েন্ট আছে, তো 2.25 হয়ে যাবে, 2.25, দেখো একটু লিখে করি 2.25, আর নিচে আছে আমাদের 2, এই পয়েন্ট যদি তুলে দিই তাহলে নিচে আমাদের 200 আসছে, একে আবার 25 দিয়ে কাটা যায়, এই দুটোকে কাটলে কত হয়, এটা হচ্ছে 8 25 200, এখানে হয় 9, তাহলে 9/8, এই যে হোল ক্যালকুলেশনটা কী দেবে আমাকে, 9/8 দেবে, তাহলে আমি সেটাই লিখে ফেলি এখানে আমি লিখছি 9/8, তো এই ক্যালকুলেশন থেকে আমি কী পেয়েছি 9/8, ঠিক আছে। এই দুটোকে আমি ব্র্যাকেটের মধ্যে আলাদা করে লিখে দিচ্ছি, এইসব টিক ফিকগুলো তুলে দিচ্ছি, ঠিক আছে, 9/8। এইদিকে আমার মাইনাস আছে, তো মাইনাস থাকলো, এখানে আমার কী হবে, এই ক্যালকুলেশনটা বেশি টাফ আগেরটার থেকে, আমি দেখতে পাচ্ছি এই পুরো ব্যাপারটাই কিন্তু আমার মাইনাসের এদিকে আছে, আমি যেটা বলতে চাইছি যে পুরো ব্যাপারটা কিন্তু আমার মাইনাসের এদিকে আছে, ঠিক আছে। তো আমার এর ভেতরে কী পড়বে, দেখো হাফ তো পড়বে, ওকে। আচ্ছা, একটা কাজ করি, আমি নিচে 18 নিয়ে নিই, কারণ এখানে 3 আছে, 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 2 মানে এখানে 18 আসবে,
আর উপরে আমি কী নিচ্ছি 0.75 ইন্টু 5 স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার মানে 25 মানে 0.75-এর সঙ্গে আমার 25 এখানে বেসিক্যালি কী হবে গুণ হবে। তাহলে 0.75-এর সঙ্গে 25 গুণ করলে করে নাও, 25 নাম তো সবার মুখস্থ থাকে, 25 ইন্টু 5 মানে 125, 125-এর 5 আয়তাগুলো 12, 7 ইন্টু 25 মানে তোমার 175, 175 আর 12 মানে 187। বাহ, খুব ভালো একটা ব্যাপার এসছে। 187 আর এখানে 75-এর পয়েন্ট আছে বলে পয়েন্ট বসলো। ঠিক আছে, তো আমি কালো রঙের 25টা মুছে দিচ্ছি। এখানে আমার ভ্যালু কী এসছে, এই এসছে আমার ভ্যালু। এবার তুমি বলো 18.75 ডেফিনেটলি ভাগ করা যায়, একদম ইজি ভাগ করা, একদম সোজা, কোনো প্রবলেম নেই এখানে ভাগ করতে। এটাকে ইকুয়াল টু কী বেরোবে দেখো, 18 একে 18, তো 1 এলো এখানে, 0.1 এলো। আর আমার কী যাবে দেখো 75, 18 নামটা বললে আমি 4 দিয়ে 72 পাই। ঠিক আছে, তাহলে 4 দিয়ে 72 মানে 75 থেকে 72 বিয়োগ করলে 3 মানে 30 মানে 30 হবে। তাহলে 18 একে 18 গুণ 18 গুণে 36 হয়েছে, তো 18 একে 18 সামথিং 1.41 নাও, আর কিছু নিতে হবে না। তার মানে এইটা ক্যালকুলেট করলে আমি কী পাচ্ছি এখানে 1.41। তো আমি মুছে দিচ্ছি। দেখো আমি কিন্তু মুখে ক্যালকুলেট করলাম, তোমাদের সামনে করলাম। এই ক্যালকুলেশনগুলো করা দরকার। আর তুমি একটা কথা বলো, তোমাদের রেলওয়েতে তো সিম্পলিফিকেশান পড়ে, তাতে সব পয়েন্ট দিয়ে থাকে। তোমার যদি এখনও পয়েন্টের গুণভাগ সরগর না হয়ে থাকে, তাহলে আমি বলবো তুমি পিছিয়ে আছো। ঠিক আছে, সো পিছিয়ে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে। কোনো কিছুকে ভয় পেলে হবে না, ভয় পেলে তুমি পিছিয়ে যাবে। ডরকে আগে জিত হয়, তাই না, মাউন্টেন ডিউ। চলো, আচ্ছা এইটার আমি কী করে করবো, দেখি এটা তো করা সোজা। 8 4 32, 32 প্লাস 9 মানে 41, 41-এর 8। এটাকেও পয়েন্টে কনভার্ট করে নাও। 41-এর 8 মানে কত, 5 পয়েন্ট 8 দুগুণে 16, 5.1 এরম সামথিং হবে। আচ্ছা চলো, এটাকে আমি 5ই ধরে নিচ্ছি। এটা 5.1 হলো, আর এটা 1.5 হলো। ঠিক আছে, এদিক থেকে আমরা 1.4 নিচ্ছি, আর এখান থেকে আমি 5 নিচ্ছি। দেখো এখানে আমি ক্যালকুলেট করলে আমি কী পাচ্ছি, এখানে ধরো লাগভাগ আমি 5 পাচ্ছি। ঠিক আছে, আর এদিকে আমি এই যে 1.41 লিখেছি, ক্যালকুলেট করলে আমি ধরো 1 না 1.4 না 1ই নিচ্ছি আমি। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কি আমি দেখতে পাচ্ছি আমার এখানে 4 আসছে। কী আসছে আমার এখানে 4, অর্থাৎ অ্যান্সারটা আমার 4 পয়েন্ট সামথিং আসবে। আমার যে অ্যান্সার আসবে সেটা আমার কত আসবে, 4 পয়েন্ট সামথিং। তো অ্যান্সারে দেখবে একটাতেই 4 পয়েন্ট সামথিং দেওয়া থাকবে, তো ওটাই আমার অ্যান্সারে আসবে। কারণ এক্সামিনারও জানেন যে এত কঠিন ক্যালকুলেশন যদি বাই চান্স রেজাল্টে পড়ে, এটা পড়তে পারে বলা যায় না। ঠিক আছে, যদি বাই চান্স এরকম কঠিন ক্যালকুলেশন পড়ে, তুমি বলবে জীবনেও স্যার পড়বে না। হ্যাঁ, তুমি তো কোশ্চেন তৈরি করছো, তুমি জানো যে পড়বে না। যাই হোক, আমি তো জানি না, ওই জন্য আমি করাচ্ছি। তো 5 - 1 মানে 4, তো অ্যান্সার আমার কী আসবে এখানে 4, এখানে 4 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। তো যেটা এখানে 4-এ থাকবে সেটা আমি উত্তর হবে। দেখো আমি কিন্তু এখানে দেখো ক্যালকুলেশনটা কিন্তু পুরোটাই মুখে করেছি, একটা কিন্তু আমি খাতা কলম ইউজ করিনি। তো এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আর এগুলো বাড়িতে বসে একটু প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, দেখলাম ছেড়ে দিলাম সে তো সবাই পারে, ট্রাই করতে হয়, তাই না, তবেই তো যুদ্ধে জিতবে। চলো নেক্সট, পরের প্রশ্নে। অঙ্কটা কি বলেছে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরের প্রশ্ন, একটি পাথর স্বাধীনভাবে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে পার্ক করা গাড়ির ছাদে 10 মিটার/সেকেন্ড গতিবেগে পড়ছে। মানে এখানে বলা আছে কি দেখো, এখানে একটা গাড়ি আছে, সাপোজ ধরো। ঠিক আছে, একটা গাড়ি আছে এখানে, একটা গাড়িটা এঁকে দিচ্ছি আমি তোমাদের। একটা গাড়ি আছে এখানে, ওকে। এই গাড়িটা এখানে পার্ক করা আছে, মানে গাড়িটা স্থির অবস্থায় আছে, গাড়িটা স্থির। কিন্তু একটা পাথর এর ওপরে এসে পড়ছে, এখানে এসে পড়ছে, এবং সেটা রিবাউন্ড করে আবার ব্যাক করে ওপরে যাচ্ছে। ঠিক আছে, এখানে এসে পড়ার পর কী করছে, এটা ব্যাক করছে, ব্যাক করে কী করছে, এই হাইট পর্যন্ত উঠছে। ওকে, ব্যাক করে কী করছে, এই হাইট পর্যন্ত উঠছে। এখানে একটা পাথর ছিল, সাপোজ ধরো একটা পাথর ছিল, সেই পাথরটা এখানে ব্যাক করছে, মানে এখানে ধাক্কা খাচ্ছে, গুঁতো খাচ্ছে, খেয়ে এই উচ্চতা পর্যন্ত উঠছে। ওকে, এই উচ্চতা পর্যন্ত উঠছে। তোমাকে বলতে বলেছে যে এই পুরো কাজটাতে কতটা স্মৃতিশক্তি নষ্ট হবে। একটা জিনিস ভালো করে বুঝবে, একটু বলে দিই। সেটা হচ্ছে এই যে পাথরটা ছিল, যেটা কিনা এই পাথরটা, এই যে এই পাথরটা কালো রঙের যে পাথর, এই পাথরটা যখন এই পয়েন্টে এসে গুঁতো খাচ্ছে, আমি যেখানে ক্রস দিচ্ছি এই পয়েন্টে এসে গুঁতো খাচ্ছে, তখন এই পাথরটার যে গতিশক্তি ছিল সেটা কিছুটা এখানে নষ্ট হবে, আর কিছুটা স্থিতিশক্তিতে কনভার্ট হবে। তার জন্যই তো পাথরটা ওপরে উঠে যাচ্ছে খানিকটা, রিবাউন্ড ব্যাক করে। এই গতিশক্তিই তো এই স্থিতিশক্তির জন্ম দিচ্ছে। তাহলে প্রথমে কতটা গতিশক্তি ছিল, গতিশক্তি কেন ছিল, কারণ এর গতি ছিল, তাই mv², এইটার গতিশক্তি ছিল। এবং এই গতিশক্তি থেকে কিছুটা স্থিতিশক্তিতে কনভার্ট হচ্ছে। কতটা স্থিতিশক্তি হচ্ছে, mgh, কারণ এখানে হাইট প্রাপ্ত হচ্ছে, মানে স্থিতিশক্তি তৈরি হচ্ছে। মানে এই গতিশক্তির কিছুটা এখানে শব্দ, গাড়িটার ছাদকে বাঁকিয়ে দিচ্ছে পাথর, তার ফলে কিছুটা এনার্জি নষ্ট হচ্ছে। তারপরেও এই পাথরটা কী হচ্ছে, বাউন্স ব্যাক করে ওপর উঠছে। মানে এই গতিশক্তির কিছুটা স্থিতিশক্তিতে কনভার্ট হচ্ছে, এই গতিশক্তির কিছুটা স্থিতিশক্তিতে কনভার্ট হচ্ছে, বাকিটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই বাকিটা কত, যতটা গতিশক্তি ছিল আর যতটা স্থিতিশক্তি তৈরি হচ্ছে, দুটোর মধ্যে বিয়োগফলই বাকিটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই বাকিটা যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা মোট গতিশক্তির, যেটা কিনা আবার হাফ mv², তার কত শতাংশ, কত ফ্র্যাকশান, কত ভগ্নাংশ, সেটা জিজ্ঞেস করেছে।
এই গতিশক্তিটা ছিল, ভালো করে বুঝবে, এই গতিশক্তিটা ছিল, আর এইটা হচ্ছে স্থিতিশক্তি যেটা মানে যেটা কনভার্ট হচ্ছে। তাহলে বাকিটুকু নষ্ট হয়ে যাচ্ছে, এইটা ছিল, এটাই কনভার্ট হয়ে যাচ্ছে, বাকিটুকু নষ্ট হচ্ছে। বাকিটা কত? টোটাল থেকে যতটা স্থিতিশক্তি তৈরি হচ্ছে সেটা বাদ দিলে পেয়ে যাবো, বাদ দিলাম, বাকিটা পেলাম। বাকিটা টোটালটার মানে হাফ এমভি স্কোয়ারের কত ভগ্নাংশ সেটাই বার করতে বলেছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার অঙ্ক। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি দেখো, পরিষ্কার করে দিচ্ছি। হাফ তো আমার হাফ, আচ্ছা এখানে এম কমন যাবে ওপরে, আমি এম যদি কমন নিই তাহলে ভেতরে আমি কী পাচ্ছি? হাফ ভি স্কোয়ার পাচ্ছি। এদিকে আমি কী পাচ্ছি? এম কমন নিয়েছি, তাহলে জি এইচ পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর নিচে আমি কী পাচ্ছি? হাফ এম ভি স্কোয়ার পাচ্ছি। এখানে এই এম যদি কেটে যায় তাহলে আমি এখানে কনভার্ট করে দিতে পারি এটাকে, বা এদিকে চলো নিচে লিখছি আমি। এখানে আমি কী পাচ্ছি? হাফ ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার। আর ওপরে আমাদের কী থাকছে? হাফ ভি স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস এমকে দেখো ওখানে বলেছে জিকে, জি এর ভ্যালু 10 ধরতে বলেছে, তাহলে 10 ইন্টু হাইট। হাইট কত আমাদের? 0.2। হাইট কত আমাদের? 0.2। এটাকে ক্যালকুলেট করলে জাস্ট অ্যান্সার পেয়ে যাবো। ক্যালকুলেট করো। এখানে আমি দেখতে পাচ্ছি হাফ ইন্টু 100। ওপরে আমি কি দেখতে পাচ্ছি? এটা আমাদের 20 মানে এখানে 2 থাকছে, তাই না? 2 থাকছে। আর এখানে আমি কি দেখতে পাচ্ছি? হাফ ইন্টু 100 থাকছে, মানে বেসিক্যালি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমার কী থাকছে? 50। 50 বিয়োগ 2, তাই না? 50 বিয়োগ 2, 50 বিয়োগ 2 মানে আমার কত? মানে আমার হচ্ছে 48, ঠিক আছে? আর নিচে আমি দেখতে পাচ্ছি আমার কত থাকছে? আমার থাকছে 50, এই আমার থাকছে, ঠিক আছে? 48/50, এটাকে যদি একটু কাটাকুটি করি আমি দেখতে পাচ্ছি এটা আমাদের 50, তো এটাকে 2 দিয়ে যাবে, তাছাড়া তো যাবে না। 24/25, সো 24/25 এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। অ্যান্সার আমাদের কী হবে? 24/25। এত ফ্র্যাকশান নষ্ট হবে, অর্থাৎ 25 ভাগের মধ্যে 24 ভাগ আমার নষ্ট হয়ে যাবে, বাকি 1 ভাগই আমার থাকবে, যেটা আমার কিসের জন্ম দেবে? স্মৃতিশক্তির জন্ম দেবে। ওকে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে 90 গ্রাম ভরের, প্রবলেম টু বি নোটেড, এখানে কিন্তু 90 গ্রাম বলেছে, তাহলে এখানে সেমি পার সেকেন্ড থাকতে হবে। হ্যাঁ, তাই আছে। দেখো, 90 গ্রাম ভরের একটা স্থির বস্তুকে 10 গ্রাম ভরের একটি 20 সেমি পার সেকেন্ড গতিবেগ সম্পন্ন বস্তু ধাক্কা দিলে ওই সংঘর্ষ যদি অস্থিতিস্থাপক হয় তাহলে কতটা শতাংশ শক্তি মানে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বিনষ্ট হবে? এটা রেলওয়েতে পড়ার প্রশ্ন, এটা খুব একটা ভারী প্রশ্ন নয়। এই একটা বস্তু আছে যেটার আমরা মাস আমাদের বলে দিয়েছে কত? 10 গ্রাম, ঠিক আছে? আর এর যে তোমাদের গতিবেগ সেটা বলেছে 2 সেমি পার সেকেন্ড, কারণ গ্রামের সঙ্গে সেমি পার সেকেন্ডটাই যায়, তাহলে এখানে জুলে অ্যান্সার বেরোবে না। অ্যাকচুয়ালি এখানে শতাংশ বলেছে, তো আমাদের একক প্রয়োজন হবে না। তবে যদি বলতো কত গতিশক্তি, তাহলে এটা আর্গে বেরোতো, কারণ আমরা জানি যে সিজিএস ইউনিট অফ কাইনেটিক এনার্জি ইজ আর্গ। গতিশক্তির যে সিজিএস ইউনিট হয় সেটা হয় আর্গ হয়। সিজিএস ইউনিটের কথা কেন বলছি? কারণ গ্রাম আর সেমি আছে, তাই। যদি কেজি আর মিটার পার সেকেন্ড থাকতো তাহলে আমরা জুলে অ্যান্সার পেতাম। আর এটা যেটা স্থির অবস্থায় আছে, এটা স্থির, ঠিক আছে? এর যে ভর সেটা হচ্ছে 90 গ্রাম, ঠিক আছে? আর এটা স্থির আছে মানে এর কোনো গতিশক্তি নেই, গতিশক্তি হচ্ছে 0 সেমি পার সেকেন্ড, তাই না বলে লিখে দিচ্ছি স্থির এটা, ঠিক আছে? এর হচ্ছে স্থির। ওকে, এবার এই দুটো কী হচ্ছে? এদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, মানে বেসিক্যালি এ এসে একে গুঁতো মারছে এবং এদের মধ্যে ধাক্কা খাচ্ছে, এবং ধাক্কার ফলে কী হচ্ছে? কতটা গতিশক্তি বিনষ্ট হচ্ছে, ঠিক আছে? কতটা গতিশক্তি বিনষ্ট হচ্ছে সেটা আমাকে জিজ্ঞেস করেছে, এইটা। তো আমরা অ্যাকচুয়ালি, আর এর যে কম্বাইন যে ভর সেটা হচ্ছে এইটা, মানে 10 + 90। এখন 10 + 90 কেন করছি, কেন এটা বুঝছি যে দুটো একসঙ্গে লেগে আছে? কারণ অস্থিতিস্থাপকতাটা বলে দিয়েছে। অ্যান্সার আমরা কী পাচ্ছি এখানে? 100, মানে অ্যান্সার নয়, এখানে গ্রাম আমরা কত পাচ্ছি? 100 গ্রাম আমরা পাচ্ছি। তো আমাদের যদি গতিশক্তি বার করতে হয়, আমরা কি আমাদের দরকার? আমাদের এই ভি দরকার। তো ভি পাবো কী করে? ভি পাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টামের যে ফর্মুলা আছে কনজারভেশনের, সেটা ইউজ করব। এর m1 u1 প্লাস এর m2 u2 ইকুয়াল টু, এদিকে হবে m1 প্লাস m2 ইন্টু ভি। এর m1 u1 কত? দেখো, এর m হচ্ছে আমাদের 10 আর ইউ হচ্ছে আমাদের u1 হচ্ছে আমাদের 20, মানে এখানে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি 200। আচ্ছা, এখানে কী পাচ্ছি?
এম টু ইউটি, এর এম কত আমাদের 90, এর গতিবেগ কত আমাদের 0, তো এই ফুল ভ্যালুটা আমাদের 0 দেবে, কারণ 90-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়েছে। এর কত হবে, এর 100 হবে, আর এর কত হবে, এর হবে ভি। এখান থেকে আমরা কী পাচ্ছি, 200/100 মানে 2, তাই না? 200/100/2 মানে 2 সেমি পার সেকেন্ড আমরা পাচ্ছি ভেলোসিটি। ঠিক আছে, ভি আমাদের দরকার, কারণ গতিশক্তির ফর্মুলায় আমরা ভি পাই। যারা গতিশক্তির ফর্মুলাটাই ভুলে গেছো তাদের জন্য আমি একটা কাজ করছি, আমি এখানে গতিশক্তির ফর্মুলাটা লিখে দিচ্ছি। সেটা কি, হাফ ইন্টু ভর ইন্টু গতিবেগ তার স্কোয়ার, হাফ ইন্টু ভর ইন্টু গতিবেগ তার স্কোয়ার, এই হচ্ছে গতিশক্তির ফর্মুলা হয়। তো গতিশক্তির ফর্মুলা ভুললে চলবে না, মনে রাখতে হবে। যা করিয়ে এসছি তা তোমাকে মনে রাখতে হবে, তবে তুমি হায়ার জিনিসগুলো পারবে। একটু ভালো জিনিসের, ভালো লেভেলের জিনিস পারতে গেলে তোমাকে কী করতে হবে, ভ্যালুগুলোকে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কী পেয়ে গেছি, ভি পেয়ে গেছি। ওকে, নাম ক্যালকুলেট ল্যাটার পার্ট। ল্যাটার পার্টে আমরা কী করব, দেখো আমরা দেখতে পাচ্ছি এর আমাদের কি দরকার, গতিশক্তি দরকার। তাহলে প্রথমে যতটা গতিশক্তি ছিল, ধরে নিচ্ছি প্রথমে পুরো এর গতিশক্তি প্লাস এর গতিশক্তি ছিল এক্স, তার থেকে এখানে যতটা গতিশক্তি আছে, ধরো ওয়াই, এক্স মাইনাস ওয়াই করলে কতটা নষ্ট হয়েছে বের করতে পারবো আমরা। একটা বালতি আছে, বালতিতে 1 লিটার জল আছে, তুমি তার থেকে 500 ml জল বার করে নিলে, তাহলে আর 500 ml থাকবে। তো প্রথমে যতটা ছিল তার থেকে শেষে যতটা আছে সেটা বিয়োগ করে দিলে আমরা কতটা নষ্ট হয়েছে পেয়ে যাবো। তো এখানে এক্স্যাক্টলি আমরা তাই করবো, চলো তাই করা যাক। তাহলে প্রথমে আমাদের কতটা গতিশক্তি ছিল, এর গতিশক্তি কী হবে, হাফ ইন্টু এর ভর ইন্টু এর গতি তার স্কোয়ার। হাফ ইন্টু এর ভর কত, ভর মানে 10, গতি কত 20 তার স্কোয়ার। তো এটা লিখি আমরা, হাফ ইন্টু এর ভর কত, এর ভর দেখতে পাচ্ছি আমরা 10, গতি কত আছে আমাদের, গতি আমাদের আছে 20 তার স্কোয়ার। ঠিক আছে, প্লাস এর গতিশক্তি কতটা আছে, দেখো এর গতিশক্তি 0। কেন 0, দেখো 90 লিখছি, হাফ লিখেই দেখায়, হাফ ইন্টু 90, কিন্তু এর গতি কত, গতি তো 0, কারণ স্থির আছে। তো 0 স্কোয়ার করলে আমরা তো 0ই পাবো। তো এই ফুল ভ্যালুটা আমাদের কী দেবে, আমাদের 0 দেবে। তো আমি ফুল ভ্যালুটা না লিখে এখানে আমি 0ই লিখছি। এখানে আমি কী লিখছি, এখানে আমি 0ই লিখছি। এখন 0 রেখারও দরকার নেই, কারণ 0-র সঙ্গে যাই গুণ যোগ করো না কেন সেটা তো 0ই হয়ে যাবে। তো এইটা হবে আমাদের ইনিশিয়াল গতিশক্তি, মাইনাস ফাইনাল গতিশক্তি আমাদের কী হবে, হাফ ইন্টু ভর কত হয়েছে, এই যে 100 গ্রামের ভর, টোটাল মাস 100 গ্রাম, 100 ইন্টু এর গতিশক্তি কি আমরা দেখতে পাচ্ছি এখানে 2, তাই না, 2 সেমি, তাহলে 2 তার হোল স্কোয়ার। এই দুটোর থেকে, এটার থেকে এটাকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো, এটা থেকে এটাকে আমাকে কী করতে হবে, জাস্ট বিয়োগ করতে হবে, আমি এখানে পেয়ে যাবো। তো আমি ক্লিয়ারলি এখানে একটা জিনিস দেখো, তুমি কি দেখতে পাচ্ছ যে এখানে কত আসছে, দেখো এখানে আসছে তোমাদের 2 দিয়ে রেখে কাটলে 5, বা তুমি ডিরেক্টলি এখানে কমন নিয়েও করতে পারো। তুমি কমন নাও, এখানে হাফ কমন নিচ্ছ, এখানে 10 আছে, দেখো আমি একটা কাজ করতে পারি, এখানে 20 × 20 আছে, এই জায়গায় 20 × 20 আছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি একটা 20কে কমন নিতে পারি, ইন্টু 20। ঠিক আছে, 20কে কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো আমার, 10 × 20 মানে একটা 20 পড়ে থাকলো। আর এখানে আমার কি থাকলো, 20কে যেহেতু কমন নিচ্ছে মানে এখানে 5 আছে, আর এখানে 4 আছে, 4 × 5 = 20, এই আমার আছে। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এটা আমাদের 10 হয়ে যাচ্ছে, ইন্টু এখানে আমাদের কি হয়েছে দেখো, 200 - 20, 200 - 20 মানে কত, 180। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, 1800। ঠিক আছে, 1800 কী হবে, আর্গ অ্যান্সার হবে। আর্গ কেন অ্যান্সার হবে, আচ্ছা আর্গও অ্যান্সার হবে না, অ্যাকচুয়ালি এতটা এনার্জি আমাদের নষ্ট হয়েছে। এখন তোমাকে এখানে পার্সেন্টেজ বার করতে বলেছে, আমাকে বলেছে কত শতাংশ গতিশক্তি বিনষ্ট হবে। তাহলে 1800 আর্গ গতিশক্তি বিনষ্ট হয়েছে, সেটা টোটালটার কত শতাংশ সেটা আমাকে বার করতে হবে। তাহলে 1800টা টোটাল কতটা ছিল, এই যে টোটাল আমার কতটা ছিল, এইটা হচ্ছে আমার টোটালটা, এই যে এইটুকু হচ্ছে আমার টোটাল। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আমার টোটাল, এর কত শতাংশ। তাহলে প্রথমে কতটা ছিল, প্রথমে আমার ছিল হাফ ইন্টু 10 × 20 স্কোয়ার। ঠিক আছে, 20 স্কোয়ারকে আমি কী লিখতে পারি, এখানে আমি কাটাকুটি করলে এখানে 400 লিখতে পারি আমি 20 স্কোয়ারকে, আমি ক্লিয়ারলি। আর নিচে আমার ওপরে আমার কিন্তু একটা 100 গুণ আছে, কারণ শতাংশ অ্যান্সার বার করতে বলেছে। আমি দেখতে পাচ্ছি এই শূন্য আমার কেটে বেরিয়ে যাচ্ছে। নিচে আমার কি আছে, তাহলে 40 আছে, 40কে 40/2 মানে 20, 20 দিয়ে আমি যদি টোটাল দিয়ে ওপরে কাটি, এই 20 হয়ে যাচ্ছে, দেখো 40/2 মানে 20, 20 দিয়ে আমি 100কে কাটলে উপরে পাচ্ছি আমি 5, তার মানে অ্যান্সার আমার কী আসছে, অ্যান্সার আমার আসছে 90%। দেখো ক্লিয়ারলি আমার অ্যান্সার এসে গেল, 18 × 5 মানে 90% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এটা আমার অ্যান্সার হবে। যারা বুঝতে পারেনি তার জন্য আরেকবার বলে দিচ্ছি, দেখো প্রথমে আমি ভি বার করলাম, ভি কী করে বার করলাম, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন থিওরি অনুযায়ী ভি বার করলাম। এর লিনিয়ার মোমেন্টাম কি, এর m1 এইটা ইন্টু এর v1 এইটা, প্লাস
এর M2 এইটা ইন্টু এর U2 এইটা, এর U2 কত, এর U2 0, কারণ স্থির আছে, ফলে U2 নেই, ফলে 200 প্লাস 0 200 হলো এখানে। আর এদিকে আমি টোটালটার ইকুয়াল টু করছি, কারণ এদিকে যা এদিকে তাই হবে। লিনিয়ার মোমেন্টার কনজারভেশন মানে কি, মানে প্রথমে যা ভরবেগ ছিল পুরো সিস্টেমের শেষে তাই ভরবেগ থাকবে। এখানে ভরবেগ কি, এটার ভরবেগ প্লাস এটার ভরবেগ এইটা ইকুয়াল টু এটার ভরবেগ, এটার ভরবেগ কী হবে, এইটা ইন্টু এইটা, এটার ভর তো এই টোটাল ভর 10 প্লাস 90 100, আর বেগ কত সেটাই তো বার করতে হবে ভি। এখান থেকে আমি কী পাচ্ছি, 200 সেমি পার সেকেন্ড পাচ্ছি। সেমি পার সেকেন্ড কেন, কারণ এখানে সেমি পার সেকেন্ড আছে তাই। এবার আমাকে বলছে কতটা গতিশক্তি বিনষ্ট হয়েছে, তার জন্য আমি কী করবো, কতটা গতিশক্তি বিনষ্ট হয়েছে তার জন্য আমি কী করবো, কতটা গতিশক্তি বিনষ্ট হয়েছে সেটা বার করতে হবে, কত শতাংশ বার করার জন্য। তাহলে প্রথমে কতটা ছিল, প্রথমে এই পার্টিকেলটারই গতিশক্তি ছিল, এর তো ছিলই না, কারণ এর গতিই নেই, তো গতিশক্তি কোথা থেকে আসবে। এর গতিশক্তিটাই এখানে আমি বসিয়েছি কত, 1/2 × 10 × 20 স্কোয়ার, মাইনাস শেষে যে মিলিত পার্টিকেল তৈরি হচ্ছে M1 আর M2 মিলিয়ে, তার গতিশক্তি এখানে বার করেছি, দুটোকে মাইনাস করে আমি কী পেলাম, 1800 আর্গ। এতটা গতিশক্তি বিনষ্ট হয়েছে, সেটা টোটালটার কত শতাংশ, তো 1800 মাইনাস টোটাল, 1800 ভাগ টোটাল, 1800কে টোটাল দিয়ে ভাগ করছি, ইন্টু 100 করে দিলে আমি 90% অ্যান্সার পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরেরটা। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি 0.5 কেজি ওজনের ভরের ব্লক হবে, এটা ওজন নয় ভরের, পরেরটা লেখা রয়েছে, ভরে লেখা রয়েছে। এত কেজি ভরের ব্লক যেটা 2 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে একটি সমতলের ওপর দিয়ে, সেটি আরেকটি 1 কেজি ভরের ব্লকের সঙ্গে ধাক্কা খেলো, তারা একসাথে ভর কেন্দ্রক তৈরি করে এগিয়ে গেল, এই সংঘর্ষে কতটা শক্তি পরিবর্তিত হলো। এটা রেলওয়ে এএলপি 2018 প্রশ্ন। এরপর আরেকটা করাবো, সেটা রেলওয়ে এএলপির প্রশ্ন, ঠিক আছে, জেনারেল প্রশ্ন পড়েছে রেলওয়েতে সোজা কথা বলতে। এবারে গ্রুপ ডিতেও কিন্তু দেওয়া যেতে পারে, কারণ দুটোই টেকনিক্যাল পোস্ট, এএলপিও টেকনিক্যাল পোস্ট, গ্রুপ ডিও টেকনিক্যাল পোস্ট, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আমাদের ধরো ব্লক আছে, আমি বল ধরছি, যেটার যে ওয়েট আছে সেটা হচ্ছে তোমাদের 0.5 কেজি, ঠিক আছে, আর এর যে গতিবেগ আছে সেটা 2 মিটার পার সেকেন্ড, এবং এটা কি করছে, আর একটা যে ব্লক আছে যার কেজি বলেছে কিন্তু তার গতিবেগ বলেনি, তো আমরা গতিবেগ যেহেতু বলেনি আমরা ধরে নিচ্ছি গতিবেগ 0, আমরা এটাকে স্থির ধরে নিচ্ছি, ঠিক আছে, স্থির ধরে নেব। তো এটা স্থির আছে, এর গায়ে গিয়ে ধাক্কা মারছে, এবং এরা কি করছে, একসাথে একটা ভর কেন্দ্রক তৈরি করছে, মানে এরা একত্রিত হয়ে যাচ্ছে সোজা কথা বলতে, এবং এইভাবে এরা এগিয়ে যাচ্ছে, মানে এদের তখন গতিবেগ তৈরি হচ্ছে, ধরেছি গতিবেগ ভি। তাহলে তুমি বলো এদের মিলিত যে মাস হবে সেটা কত হবে, এর হচ্ছে 0.5 আর এর হচ্ছে 1, তার মানে এখানে 1.5 কেজি এর মাস তৈরি হচ্ছে। আশা করি বুঝতে পারছো, এগুলো সিম্পল আইডিয়া, এটা কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ভি মিটার পার সেকেন্ড গতিবেগে এগিয়ে চলছে, এদের ঘর্ষণের ফলে বা সংঘর্ষের ফলে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ব্যাপারে কতটা গতিশক্তি নষ্ট হবে, কারণ গতিশক্তি হবে, গতির ফলে তৈরি হওয়া শক্তি, তো ডেফিনেটলি গতিশক্তিই হবে। তো দেখো আমাদের এই ভি প্রথমে বার করতে হবে, সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। ভি বার করার জন্য আমরা কী করব, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন থিওরি ইউজ করব। সেটা হচ্ছে M1 U1 এর গেল, এরটা হচ্ছে M2 U2, ঠিক আছে, যেটা 0 হয়ে যাবে কারণ এটা স্থির আছে, ইকুয়ালটা আমরা কী করছি, এরটা প্লাস এরটা ইন্টু ভি, ঠিক আছে। তাহলে এইটা ইকুয়াল টু এইটা, কারণ এদিকে যা ভরবেগ হবে এদিকে তাই ভরবেগ হবে, এদিকে ভরবেগ, এর ভরবেগ M1 U1, এর ভরবেগ M2 U2, আর এর ভরবেগ কী হবে, দুটো মাস জুড়ে গেছে, তার সঙ্গে আমরা বেগকে গুণ করব, ভর ইন্টু বেগ ভরবেগ, এর ভর এর বেগ, এর ভগ এর বেগ, দুটো যোগ হলো, এদিকে মিলিত ভর ইন্টু মিলিত বেগ। এখানে আমরা কী পাচ্ছি, 0.5 × 2 লিখেই করি, তোমাদের অনেক সময় প্রবলেম হয়, বুঝতে পারো না, ওই জন্য একটা লিখে আর একটা আমি কী করি, স্কিপ করে যাই, যাতে আমারও তাড়াতাড়ি হতে পারে। তো 1.5 × V, ঠিক আছে। তো এখানে আমরা কী পাচ্ছি 1, এটা কী পাচ্ছি 0, আর এখানে আমি কী পাচ্ছি 1.5 V। তা দ্যাট মিন্স এখানে আমি বেসিক্যালি কী পাচ্ছি, এদিকে নিচে 10 হবে, 10টা এদিকে উঠে যাবে, 10/15 হয়ে যাবে এটা, ঠিক আছে। সুতরাং এখানে আমি কী পাচ্ছি, কাটাকুটি করলে 2/3 পাবো, ওকে। তো ভি এখানে আমি কী পেয়েছি, 2/3। আশা করি বুঝতে পারছি কীভাবে এটা এলো, একদম ইজি প্রসিডিওরে এটা এসছে। এবার আমি কি করব, জাস্ট এ মিনিট, হ্যাঁ, এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে আমি কি করব, আমি গতিশক্তি বার করব। তাহলে প্রথমে আমার গতিশক্তি কতটা ছিল, দেখো প্রথমে যে গতিশক্তি ছিল সেটা আমি এই ওপরেই করে দিচ্ছি, তোমাদের এই জায়গায় লিখে করে দিচ্ছি, ঠিক আছে। এখানে স্থির ফিরগুলো মুছে দিই, ঠিক আছে, এখানে আমি ভিটা এই পাশে, এগুলো সব এই পাশে লিখে দিচ্ছি, আর তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়। এখানে আমি ভি ধরেছিলাম, রাইট, এটাকে আমি ভি ধরেছিলাম, এটা আমার স্থির ছিল, এটা আমার স্থির ছিল, ওকে, আর এটা আমার ছিল 2 মিটার পার সেকেন্ড, যেটা উপরে দেওয়াও আছে। এখান থেকে আমি গতিশক্তি কী করে পাবো,
এখান থেকে আমি গতিশক্তি কী করে পাবো? তো আমি দেখতেই পাচ্ছি ক্লিনলি যে এর গতিশক্তি হবে হাফ ইন্টু এর ভর 0.5 ইন্টু এর বেগের স্কোয়ার মানে 2 স্কোয়ার, এর গতিশক্তি বেরিয়ে গেল, প্লাস এর গতিশক্তি কী করে পাবো? হাফ ইন্টু 1 ইন্টু 0 তার স্কোয়ার, মানে এর গতিশক্তি 0 হয়ে যাবে, কারণ 0-র সঙ্গে যাই গুণ করো না কারণ 0 হয়ে যাবে। তো বেসিক্যালি এই পয়েন্টটা আমার উড়িয়ে দিলে কোনো প্রবলেম নেই এখানে কোনো, ঠিক আছে? তাহলে আমি এইটাকে একটু বড় করে লিখে দিই, ঠিক আছে? তো এখানে কী পাচ্ছি? ইন্টু 0.5 ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু না মাইনাস কেন? কারণ প্রথমে যে গতিশক্তি থাকবে এইটা আমার প্রাথমিক গতিশক্তি, তার থেকে লাস্টে যে গতিশক্তি হবে সেটাকে আমি বিয়োগ দেবো, তাহলে আমি কী পেয়ে যাবো? কতটা শক্তি নষ্ট হচ্ছে সেটা আমি পেয়ে যাবো। তাহলে আমার প্রাথমিক গতিশক্তি ছিল হাফ ইন্টু 0.5 ইন্টু 2 স্কোয়ার, তাতে সেখান থেকে আমি কী বিয়োগ দেবো? লাস্টে আমার গতিশক্তি কতটা হয়েছে? লাস্টে গতিশক্তি কত? হাফ ইন্টু মাস কত? 1.5, কারণ এখন এটাই বেঁচে আছে, ইন্টু আমি কী করবো? এই গতিশক্তি কত? 2/3 তার স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে? এই দুটোর বিয়োগফলই আমার এখানে অ্যান্সার হবে। তো অ্যান্সার কত হবে? ঠিক আছে, এটাই আমার কিন্তু অ্যান্সার হবে। চলো এবার নিচে লেখা যাক। এখান থেকে আমি নিচে চলে আসছি, নিচে এলে আমার সুবিধা হবে। আমি অ্যান্সার এখানে নিচে তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে? এখানে নিচে করে দিচ্ছি। তো এখানে ক্যালকুলেশনটা দেখো, এটা হাফ আছে, এটা 0.5 আছে, এটা 2 স্কোয়ার আছে, 2 দিয়ে রেখে কাটলে হয় 4, তার মানে 2 হবে, 2 দিয়ে রেখে করলে হয় 1। তো প্রথমে আমি কী পাচ্ছি? 1 পাচ্ছি, মাইনাস এটা আমার কী হচ্ছে? হাফ, আর এখানে 1.5 আছে, এখানে 4-এর 9 হবে, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমার 4, তার মানে 2, মানে এখানে হচ্ছে তোমাদের 1.5 ইন্টু 2 মানে 3 বাই তোমাদের 9 হচ্ছে, তোমার 3/9 মানে 1/3, ঠিক আছে? এটাকে ক্যালকুলেট করলে আমি কী পাচ্ছি? আমি পাচ্ছি 2/3 পাচ্ছি, তাই না? 3, হ্যাঁ 2/3 পাচ্ছি। ওকে, তো আমি দেখতে পাচ্ছি প্রথমে আমার গতিশক্তি কত ছিল? প্রথমে আমার গতিশক্তি এই ছিল, পরে আমার গতিশক্তি কী হয়েছে? এই হয়েছে, ঠিক আছে? তো দুটোর বিয়োগফল আমি কী পাচ্ছি? 2/3 মানে আমি কত পাচ্ছি? 0.67 এত জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 0.67 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এটা কিন্তু পয়েন্ট। ওকে, 0.67 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইজি ছিল প্রশ্নটা। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, এটা দেখো, এটা এলপিতে পড়ার প্রশ্ন, ভালো প্রশ্ন বলেছে। একটা মোটর সাইকেল আছে, আঁকবো নাকি মোটর সাইকেল? চলো আঁকা যাক, তোমরা নিজেরা একবার ট্রাই করো, ঠিক আছে? আমার আঁকতে ভালো লাগে, আমি আঁকছি, তোমরা নিজেরা একবার ট্রাই করো, ঠিক আছে? ওকে, তোমরা নিজেরা একবার ট্রাই করো। সাইকেল হয়ে গেল, মোটর সাইকেল হলো না, ঠিক আছে? চলো তাই হোক। তো একটা মোটর সাইকেল আছে, এবারটা কী করেছে? মাথা খারাপ হয়ে গেছে এই লোকের। ইনি কী করেছে? একটা বড় সড়ো ট্রাক ছিল, সেই ট্রাকের গায়ে গিয়ে মেরেছে গুত্তা, ঠিক আছে? বড় সড়ো আমার ট্রাক ছিল, ইউরোপিয়ান ট্রাক এটা, সেই ট্রাকের গায়ে গিয়ে কী করেছে? মেরেছে গুতা। এবং এই গুতা মারার ফলে কি হয়েছে? খাইছে জুতা। তো গুতা মারার ফলে কি হয়েছে? যেহেতু ধাক্কা মেরেছে, জোকস অ্যাপার্ট, ঠিক আছে? ডোন্ট ওরি, এরকম ধরনের জোকস করে আমি মাঝে মাঝে পড়াই, যদি আমার কথা কারো খারাপ লেগে থাকে তাই আই এম রিয়েলি সরি। তো এ বেটা কী করেছে? এর পিছনে গিয়ে একদম সোজা ধাড়াম, এবং এই ধাড়াম হওয়ার ফলে কি হয়েছে? ইনি কুপকাত হয়ে গেছেন। যদিও এখানে বলা নেই কিছু, এখানে কি বলছে দেখো, যে মোটরসাইকেল ছিল যার ভর হচ্ছে 4 কেজি, ওকে, এর ভর হচ্ছে 4 কেজি, আর এর ভর হচ্ছে 8 কেজি। ও, দুটোই ছোটো ছোটো, কোথায় এর 400 কেজি হবে, এর 8 টন হবে, এসব তো নয়। তো যাই হোক, এবং ধাক্কা খেলো, যেটি একই দিকে এগোচ্ছিলো, অর্থাৎ এ যেদিকে যাচ্ছিলো এও সেদিকে যাচ্ছিলো। এর গতিবেগ কত? এর গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এর গতিবেগটা একটু বেশি, 20 মিটার পার সেকেন্ড। এও এদিকে যাচ্ছিল, আর এই ব্যাটা ট্রাক ড্রাইভার ইনিও এদিকে যাচ্ছিলেন, এর গতিবেগ হচ্ছে এত মিটার পার সেকেন্ড। কী দরকার ছিল গুঁতো মারার? এও এদিকেই যাচ্ছে, ঠিক আছে? তো এবার দেখো, আমাদের নিচে যে ক্যালকুলেশনটা হবে সেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি ইন মাই রিয়েল লাইফ আই এম এ ভেরি ফানি পার্সন, ওকে? I like to draw jokes on others, not necessarily hurt them, but to amuse them. চলো, তো এখানে আমরা কি করব? আমরা আবার কনজারভেশন অফ মোমেন্টাম থিওরি অ্যাপ্লাই করব। কনজারভেশন অফ মোমেন্টাম থিওরি কী বলে? আমাদের বলে, প্রথম আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের m1 ইন্টু u1, ঠিক আছে, প্লাস এরটা ট্রাকেরটা m2 ইন্টু u2, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের কী হবে? দুটোর মাস অ্যাড হয়ে যাবে, m1 প্লাস u1, জানি না অ্যাড হতেও পারে নাও পারে, ওই জন্য এ হচ্ছে v, ঠিক আছে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি m1 ইন্টু u1, m1 কত আমাদের 20, u1 কত আমাদের 4, উল্টো বললাম, সরি, মানে 4 ইন্টু 20, ঠিক আছে, প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি 8 ইন্টু আমরা দেখতে পাচ্ছি 10,
আর এটা আমাদের কত হচ্ছে 4 + 8 ইন্টু আমাদের ভি, যেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, আমি না নিচে আর করছি না, এবার আমি পাশে চলে যাচ্ছি। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা আমাদের 4 × 2 = 8, এটা আমাদের 8 8 মানে 80 + 80 মানে 160, এখানে 12 160-এর তলায় গেলে হচ্ছে 40/3। তার মানে ভি এর যে ভ্যালু আমি পাচ্ছি সেটা আমি পাচ্ছি 40/3। এটাই হচ্ছে আমাদের ভি এর ভ্যালু। ঠিক আছে, এইটাই আমাদের কী বেরিয়েছে, আমাদের ভি এর ভ্যালু বেরিয়েছে। ক্লিয়ার হচ্ছে 40/3, ক্যালকুলেট করে দেখে নিয়ে 40/3 আসবে। ওকে, এবার আমরা কী করবো, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই ভিটাকে ইউজ করব নেক্সট ফর্মুলা আমাদের কি বলছে, হাফ ইন্টু, ঠিক আছে, m1 ইন্টু u1 তার হোল স্কোয়ার। কেন? কারণ এইটার গতিশক্তি আমাদের এটা, ঠিক আছে, প্লাস পরেরটার গতিশক্তি কী হবে, হাফ ইন্টু m2 ইন্টু u2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আগে গতিশক্তি ছিল, দুটোর গতিশক্তি এই হবে, মাইনাস এখনকার গতিশক্তি কী হবে, হাফ ইন্টু m1 প্লাস m2। দেখো লিখে করছি যাতে তোমাদের সুবিধা হয়, এটা দরকার নেই যে পরীক্ষার সময় তোমরাও লিখবে। কী হচ্ছে ভি, ঠিক আছে, কী হচ্ছে আমাদের ভি। ওকে, দরকার নেই পরীক্ষার সময় লেখার, কিন্তু কোনো দরকার নেই, আমি জাস্ট তোমাদের লিখে জাস্ট বলছি তোমাদের। এবার তুমি চাইলে মুখে মুখেও এখানে ক্যালকুলেট করে ফেলতে পারো যে এর ভ্যালুটা কী দাঁড়াবে। আমি ইকুয়াল টু দিয়ে এখানে লিখছি, কী হবে বলো তো। দেখো এইটা ক্যালকুলেট করছি, প্রথমে আমি এখানে লিখবো হাফ ইন্টু m1 ইন্টু u1। m1 কোনটা, এখনও যারা বুঝতে পারছো না স্যার m1 কোনটা মাথায় ঢুকছে না, এইটা হচ্ছে m1, প্রথম যে মাস থাকবে, প্রথম যে ভর সেটা আমাদের m1, এইটা হচ্ছে আমাদের u1 এবং তার যে গতিবেগ সেটা u1, এইটা হচ্ছে আমাদের u2। ওকে, এইটা হচ্ছে আমাদের m2। এবার আশা করি বুঝতে পারছো। এবার ভ্যালু পুট করো, অ্যান্সার পেয়ে যাবে। নিজেদেরকে খাতায় করতে হবে, শুধু যদি ভিডিও দেখো শুয়ে তাহলে তো আর হবে না কিছু, তোমাকে তো খাতায় অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো চলো অ্যাপ্লাই করা যাক। আমরা এখানে কী পাচ্ছি দেখো, মুখোমুখি ক্যালকুলেশন। দেখো হাফ ইন্টু m1 মানে কত 4, আর u1 মানে কত 20, 20 স্কোয়ার মানে কত, 20 স্কোয়ার মানে 400, 400 ইন্টু 4 মানে কত 1600, 1600/2 মানে কত 800। তাহলে প্রথমটা আমাদের কী বেরোলো 800 হয়ে গেল, প্লাস পরেরটা হাফ ইন্টু m2 কত আমাদের 8 মানে 4 হয়ে গেল, এটা 4 ইন্টু u² কারণ 8/2 মানে 4, u2 তার হোল স্কোয়ার, u2 কত আমাদের 10, তাহলে 400। ঠিক আছে, বুঝলে কি না বলো? ওকে, এই এলো মাইনাস 800 + 400 মানে কত 1200। আবার বলছি হাফ ইন্টু m1 মানে কত, m1 মানে আমাদের 4, মানে 2 দিয়ে 4কে কাটলে হয় 2 রেখে দাও। u1 তার হোল স্কোয়ার, u1 মানে কত 20 তার হোল স্কোয়ার মানে কত, 20 তার হোল স্কোয়ার মানে কত 400 ইন্টু 2 মানে কত 800। ক্লিয়ার হলো? এই যে 800। পরেরটা দেখো হাফ ইন্টু m1, এই যে এইটা হাফ ইন্টু m2 মানে কত 8, তাহলে 2 দিয়ে 8কে কাটলে কত হচ্ছে 4, এখানে 4 লিখে রাখো ছোট্ট করে। এবার দেখো u2 তার হোল স্কোয়ার, u2 কোনটা, এইটা 10 স্কোয়ার করলে কত হয় 100 ইন্টু 4 মানে কত 400। দেখো 400। আমার কথা বোঝা যাচ্ছে? পরিষ্কার করছি কিন্তু, ঠিক আছে, জাস্ট দেখাচ্ছি। ক্যালকুলেশন তো পরীক্ষার সময় আমি কাউকে দেখাবো না, জাস্ট করবো। মানে এখানে আমার কী এসে গেছে, এখানে কিন্তু আমার কী এসে গেছে, এখানে আমার এসে গেছে 1200, এখানে কিন্তু আমার 1200 এসে গেছে। এবার এই দিকটা করো, হাফ ইন্টু m1 প্লাস m2 মানে কত 8 + 4 মানে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে ভাই, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 6 ইন্টু আছে, এটা ভি স্কোয়ার হবে। আমি খেয়াল করিনি এই জায়গাটা ভি স্কোয়ার হবে, কারণ সব কিছুরই যে কোনো গতিশক্তিতে স্কোয়ার হয়ে যাবে, আমি খেয়াল করিনি, জাস্ট ভি লিখে রেখেছিলাম, তো এটা ভি স্কোয়ার হবে। তো ভি স্কোয়ার কোনটা, ভি স্কোয়ার হচ্ছে এইটা 40/3 তার স্কোয়ার, মানে আগে আমরা পেলাম 6 আর 40/3 তার স্কোয়ার, তার মানে কত হচ্ছে 6 ইন্টু 16/9। ওকে, কাটাকুটি করলে আমরা কী পাচ্ছি, এটা কাটছে, মানে এখানে আমার নিচে 3 থাকছে, ওপরে আমাদের 2 থাকছে, মানে বেসিক্যালি এখানে কী থাকছে 1600 ইন্টু 2 মানে 3200। ঠিক আছে, 3200/3 পাচ্ছি। তার মানে নিচে আমাদের কী হবে 3200/3 দিয়ে এটাকে আমরা কী করব, বিয়োগ করে দেবো। তাহলে কত হচ্ছে 3 × 12 3600, 3600 মাইনাস 3200 মানে কত হচ্ছে 400/3। তাহলে আমাদের এত জুল আমাদের অ্যান্সার হবে। কত জুল আমাদের অ্যান্সার হবে, 400/3 জুল আমাদের উত্তর হবে। বলো এটা কি খুব একটা টাফ কিছু ছিল ক্যালকুলেশন করাটা? কোনো কিছুই টাফ নয়। ইফ ইউ থিঙ্ক টাফ, ইট গেটস টাফার। যখন তুমি টাফ ভাববে, এটা আরও টাফে পরিণত হবে। ওই জন্য ডোন্ট থিঙ্ক এনিথিং টাফ বিফোর ইউ স্টার্টিং।
বিফোর ইউ স্টার্ট, তোমরা স্টার্ট করার আগেই কোনো কিছুকে টাফ ভাববে না, ভাবো এটা জলের মতো, শিখবো পেরে যাব, না শিখে কী করে পারবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন না রেলওয়ে গ্রুপে অনেক পড়েছে। ঠিক আছে, আমি একটা স্যাম্পল তুলে নিয়েছি। ওকে, আর তোমরা অনেকে রিকোয়েস্ট করছো আমাকে জেনারেল সায়েন্সের পেড কোর্স আনতে, তো আমি ফ্রিতে অনেক কিছু করিয়েছি। আচ্ছা, তোমাদের কথা রাখার জন্য ওটাও আমি একবার ভেবে দেখবো। দেখো কি বলেছে, 25 গ্রাম ভরের 100 মিটার পার সেকেন্ড গতি সম্পন্ন, 100 মিটার পার সেকেন্ড সম্পন্ন মানে গতি সম্পন্ন, বুঝতে পারছো। একটা বুলেট একটি 100 গ্রাম ভরের একটা কাঠের ব্লককে আঘাত করে গেঁথে গেল। ঠিক আছে, কিছু টার্ম এখানে মিসিং আছে, যেমন কাঠের ব্লককে, তার আগে ভরের কথাটা থাকা উচিত ছিল। মানে আমি এখানে তোমাদের বলে দিচ্ছি, ব্যাপারটা দেখলেই বুঝতে পারবে। একটা বুলেট আছে, এই হচ্ছে আমার বুলেট, সাপোজ ধরো দিস ইজ দ্য বুলেট। এত বড় বুলেট হলে তো মাথা খারাপ হয়ে যাবে। ওকে চলো, তো এই বুলেটটা কী করছে, একটা কাঠের ব্লক আছে এখানে, এই বুলেটটা যাচ্ছে, এর যে স্পিড এখানে তোমাদের দেওয়া রয়েছে সেটা বলছে 100 মিটার পার সেকেন্ড, ভেরি ভেরি স্পিডি, অনেক বেশি গতিবেগ সম্পন্ন, এবং 25 গ্রাম, পয়েন্ট টু বি নোটের এখানে কিন্তু 25 কিন্তু গ্রামে দেওয়া আছে। এটাকে তোমাকে কেজিতে কনভার্ট করতে হবে, কারণ মিটার পার সেকেন্ড রয়েছে। এইগুলো খুব দেখার ব্যাপার, অনেকে এগুলো দেখো না, অনেকে না দেখে অঙ্ক করতে আরম্ভ করে, অনেকে ভাবে এগুলো কোনো ইম্পর্টেন্ট নয়। তোমাদের মনে রাখতে হবে, আইদার তোমরা সিজিএস অর তোমরা এসআই পদ্ধতি, এই দুটোর মধ্যে যে কোনো একটা, বা এমকেএস যে কোনো একটা ইউজ করতে পারো। এসআই পদ্ধতিকে এমকেএস বলা হয়, তো যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, অন্য কিছু ইউজ করো না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 25 গ্রাম এবং 100 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমাদের ব্যাপার রয়েছে। আর এখানে একটা কাঠের ব্লক আছে, আমি দেখতে পাচ্ছি, এটাই আমি তোমাদের মোটামুটি আঁকছি, একটা কাঠের ব্লক আঁকি কেন, যাই তোমাদের সুবিধা হয়, ব্যাসা কিচ্ছু না। ঠিক আছে, হ্যাঁ চলো, তো এই হচ্ছে একটা কাঠের ব্লক রয়েছে, এবং এই ব্লকটার ভেতরে বুলেটটা কিন্তু ঢুকে গেছে। ঠিক আছে, এই ব্লকটার ভেতরে কী হয়েছে, বুলেটটা ঢুকে, যদি দেখাই আমি তোমাদের মোটামুটি এরকম একটা আকার নিয়ে বুলেটটা কী হবে তোমাদের গেঁথে যাবে। ঠিক আছে, এরকম একটা আকার নিয়ে বুলেটটা মোটামুটি ভেতরে ঢুকে গেছে। ঠিক আছে, এটা সাপোজ ধরো বুলেট ভেতরে ঢুকে গেছে। এখন তোমাদের বলছে যে আর বুলেটের বাকি অংশটা বাইরে রয়েছে, আর কিছুটা পার্ট ভেতরে ঢুকে গেছে। ঠিক আছে, এই দেখা যাচ্ছে বাইরের পার্টটা। তোমাদের কী জিজ্ঞেস করেছে, তোমাদের বলেছে যে এই যে আঘাতটা হয়েছে, এই যে আঘাতটা হানা হয়েছে বা বন্দুক দিয়ে আঘাত করা হয়েছে ব্লকটাকে, তাহলে এর ফলে কতটা গতিশক্তি নষ্ট হয়েছে। তো আশা করি বুঝতে পারলে, পুরো অঙ্কটা তোমাদের জাস্ট আঁকার মাধ্যমে বললাম। আর এই যে এর যে ব্লকটা আছে, ব্লকের কোনো গতি দেওয়া নেই, মানে আমরা এখানে ব্লকের যে ভি সেটা আমরা 0 ধরে নিচ্ছি এখানে। ঠিক আছে, ব্লকটা স্টেশনারি, মানে ব্লকটা স্থির। এই যে ব্লকটা, এটা কী আছে, এটা তোমাদের স্থির আছে। ঠিক আছে, আর এখানে তোমাদের এই যে গ্রাম দেওয়া রয়েছে, সেটা 100 গ্রাম দেওয়া রয়েছে। যেমন অঙ্ক যখন করাই, ফিজিক্সের অঙ্ক আমি একটু আস্তে আস্তে করি, এর কারণ আমি স্পিডে করতেই পারি, তোমরা কি মাথায় নিতে পারবে সেটা একটু বোঝা জরুরি, ওই জন্য আমি একটু আস্তে আস্তে করি। ওকে, অনেকেই চায় স্যার স্পিডে করুন, তাড়াতাড়ি করে বেরিয়ে যান, এমন প্রচুর কমেন্ট পাই। আমি ইচ্ছা করে করি না, কারণ আমি জানি অনেকেই এটা বুঝতে পারবে না, সেই জন্য আমি আস্তে আস্তে করি। এবার দেখো, তুমি পুরোটাই জানো আমার এখানে কী দরকার। এই যখন গেঁথে গেছে, তখন আমি ধরে নিচ্ছি এর একটা ভেলোসিটি তৈরি হবে। তুমি একটা কথা ভাবো, একটা কাঠের ব্লক, ভালো করে বুঝবে একটা জিনিস, কেন ভেলোসিটি তৈরি হয় বলছি। একটা কাঠের ব্লক যার 100 গ্রাম মানে যার ভর, তুমি এর গায়ে যদি একটা বুলেট দিয়ে আঘাত করো, যেটা কিনা এত বড় 25 গ্রামের একটা বুলেট, তাহলে ডেফিনেটলি এই কাঠের ব্লকটা ছিটকে যাবে। এবং কোন গতিবেগে ছিটকাবে, কাঠের ব্লকটার তো কোনো গতিবেগ ছিল না আগে, ও তো স্ট্যান্ড বাই এখানে বসানো ছিল একটা স্ট্যান্ডের ওপরে বা একটা থামের ওপরে। এই বুলেটের যা গতিবেগ, সেটাই কাঠের গতিবেগ হবে। আমরা ধরে নিচ্ছি বুলেটটা যখন কাঠের ব্লককে আঘাত করছে, তখন এর গতিবেগ তো কমে যাবে ডেফিনেটলি, কারণ গেঁথে গেছে, বেরিয়ে যায়নি, ফলে এর গতিবেগ হয়ে যাচ্ছে ভি। আমরা এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার এই ভিকে বার করার জন্য আমাদের কি করতে হবে, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন থিওরি অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ভরবেগের নিত্যতা সূত্র। ঠিক আছে, সেইটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেটা আমাদের কি বলে, সেটা আমাদের বলে যে প্রথমে যা ভরবেগ ছিল, আচ্ছা প্রথমে ভরবেগ কী ছিল, এইটার ছিল আমাদের ভর, এইটারই ছিল আমাদের বেগ। তাহলে প্রথমে ভরবেগ আমাদের কী ছিল, m1 ইন্টু u1, এই হচ্ছে ভরবেগ ছিল। প্রথমে ভরবেগ আমাদের এই ছিল। ওকে, প্রথমে ভরবেগ আমাদের যা ছিল, শেষে আমাদের ভরবেগ তাই হবে। প্রথমে আমাদের ভরবেগ এই ছিল, শেষে আমাদের ভরবেগ কী হবে, আচ্ছা শেষে ভর কী হবে, দেখো এখন এই কাঠের ব্লকটার আমাদের ভর হচ্ছে 100, আর এই যে বুলেট আছে, এই বুলেটের তো একটা ভর আছে, যেটা কিনা এই পাশে লেখা আছে 25। তার মানে এখন কাঠের ব্লকের মধ্যে যখন বুলেট ঢুকে গেছে, তখন এই ভরটা কিন্তু এখন 125 হয়ে গেছে। কত হয়ে গেছে, 125 গ্রাম হয়ে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও বোঝা জরুরি, কারণ এখানে তো আর শুধুমাত্র কাঠের ব্লকটা নেই, বুলেটটা ঢুকে গেছে, দেখতে পাচ্ছ অর্ধেক ঢুকে রয়েছে, অর্ধেক বাইরে রয়েছে, অর্থাৎ বুলেটের সঙ্গে ব্লকটা আটকে আছে বা ব্লকের সঙ্গে বুলেটটা আটকে আছে। ফলে এখন তো বুলেট এবং ব্লক দুটোর
ভরই আমরা এখানে কাউন্ট করবো, অর্থাৎ 125 গ্রাম হয়ে গেছে। অর্থাৎ আগে যেটা M1 ইন্টু U1 ছিল এখনও সেটা হবে, কিন্তু এখন M2 আমাদের কত হয়ে যাবে, M2 ইন্টু V2 হবে, মানে V হবে এখানে, যেহেতু আমি V ধরেছি ভেলোসিটি। M1 আমাদের কত আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এ পাশে করবো, চলো এ পাশে করে দিই। M1 আমাদের কত আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 25, যেটা মাস, আর এর স্পিড কত আমরা দেখতে পাচ্ছি 100, ঠিক আছে। আর M2 আমাদের কত 125, ঠিক আছে। M2 কত আমাদের 125 আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, ওকে। আর জাস্ট আ মিনিট, আর এর যে আমাদের ভেলোসিটি সেটা হচ্ছে আমাদের V, আমরা জানি না, এটা আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে। তো আমি যদি কাটাকুটি করি, দেখো একটা পয়েন্ট দেখো, এখানে সবই গ্রামে আছে, তো আমাকে প্রথম কী করতে হবে, এগুলোকে কেজিতে কনভার্ট করতে হবে। একটু আগেও আমি কথাটা বলেছি, একে কেজিতে কনভার্ট করলাম, এবং একেও আমাকে কী করতে হবে, কেজিতে কনভার্ট করতে হবে। দিস অলসো কেজিতে আমি কনভার্ট করে ফেললাম, ঠিক আছে। এবার কেজিতে কনভার্ট করাও যা না করাও তাই, কেন কনভার্ট করাও যা না করাও তাই, কারণ পরিষ্কার দেখতে পাচ্ছি এই 1000 অ্যান্ড এই 1000 আমার কী হবে, আমার কিন্তু উড়ে বেরিয়ে যাবে, দিস ওয়ান গেট ক্যান্সেলড। তাহলে 25 দিয়ে আমি 125কে কাটছি, 5 হচ্ছে, 5 দিয়ে একে কাটলে আমার কী হচ্ছে 20। অর্থাৎ ভি এর যে ভ্যালু আমি এখান থেকে পাচ্ছি সেটা আমি কী পাচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি, বা এইদিকে স্পেসগুলো বারবার থেকে যাচ্ছে ওই জন্য ইউজ করছি। ভি এর ভ্যালু কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে, ঠিক আছে। ভি এর ভ্যালু কী হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটা গেল আমার ফার্স্ট ইকুয়েশন, দিস ইজ মাই ফার্স্ট ইকুয়েশন, ওকে। এটা গেল আমার ফার্স্ট ইকুয়েশন। এবার আমাদের যেটা কাঙ্ক্ষিত ভি দরকার ছিল, এই যে ভিটা দরকার ছিল, একটু আগে বললাম, কারণ গতিশক্তি পেতে হলে আমাদের ভি দরকার। ভেলোসিটি, গতি ছাড়া গতিশক্তি মাপবো কী করে, গতি নেই তো গতিশক্তি কী করে মাপবো, তো আগে ভি কাউন্ট করার দরকার ছিল, সেই ভিটা আমরা পেয়ে গেছি 20 মিটার পার সেকেন্ড। এবার আমরা এই ক্যালকুলেশনের সেকেন্ড পার্ট করবো, বা এই অঙ্কটা সেকেন্ড পার্ট করবো, ঠিক আছে। এই অঙ্কটা সেকেন্ড পার্ট আমাদের কী বলছে, আমাদের কাইনেটিক এনার্জি কতটা ছিল সেটা আমাদের বার করতে হবে। তো বুলেটের কাইনেটিক এনার্জি কী ছিল, হাফ ইন্টু, অন্য গাড়িতে করবো, চলো অন্য গাড়িতে করা যাক, সবই যখন চেঞ্জ করছি এটাই আর বাকি থাকে কেন। তো জাস্ট আ মিনিট, ইয়েস, হ্যাঁ। তো আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এটা, সেটা হচ্ছে বুলেটের গতিশক্তি আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু M1 ইন্টু U1 তার স্কোয়ার। এটা থেকে মাইনাস হবে, কারণ গতিশক্তি প্রথমে যা ছিল আর গতিশক্তি শেষে যা হয়েছে দুটোর মধ্যে বিয়োগ ফলে কতটা গতিশক্তি নষ্ট হয়েছে। একটু আগে বলেছি, তোমার কাছে 1 লিটার ওয়াটার আছে বা জল আছে, আর লিটার বাকেট অফ 1 লিটার ওয়াটার আছে, জল আছে। তুমি 1 লিটার থেকে 500 ml বার করে নিলে, তাহলে তোমার কাছে জল কতটা থাকলো 500 ml। তাহলে বের কতটা করেছো সেটা ক্যালকুলেট করার জন্য তুমি কী করবে, যা ছিল আর যা আছে এই দুটোর মধ্যে বিয়োগ দিলে তুমি বুঝতে পারবে কতটা জল বার করা হয়েছে। এখানে তাই, যা গতিশক্তি ছিল প্রথমে একটা বালতিতে, আর শেষে ওই বালতিতে যতটা গতিশক্তি আছে সেটা কতটা, সেটা হচ্ছে হাফ ইন্টু M2 ইন্টু ভি তার স্কোয়ার। এই দুটোর মধ্যে আমি কি করব, জাস্ট বিয়োগ করব, আমি অ্যান্সার পেয়ে যাব। তো দুটোর মধ্যে আমি যদি বিয়োগ করি আমি কী দেখতে পাচ্ছি, এখানে আমাদের হাফ তো হাফই আছে, M1 আমাদের কত আমরা দেখতে পাচ্ছি 25 গ্রাম, 25 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করলাম 1000 ইন্টু ইউ কত আমাদের, এইটা হচ্ছে আমাদের ইউ, যারা বুঝতে পারছো না U1 আর কি, এখানে অ্যাকচুয়ালি ইউ দিলেও হতো কারণ U2 তো নেই এখানে। তো U1 আমাদের কত 100 স্কোয়ার, 100 স্কোয়ার মাইনাস এদিকে আমাদের হাফ ইন্টু M2 আমাদের কত আমরা দেখতে পাচ্ছি 125, তাহলে 125-এর তলায় আমার 1000 দেবো কারণ 125 গ্রামে আছে, ইন্টু আমরা কী করবো ভি স্কোয়ার আমাদের কত মানে 20 তার স্কোয়ার, ঠিক আছে। 20 তার কী করবো তার স্কোয়ার, এই আমরা কনভার্ট, এটাকে আমরা ক্যালকুলেট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো তুমি যদি এখানে ক্যালকুলেট করো, দেখো সব এখানে কাটাকুটি হয়ে যাবে বেসিক্যালি। খেয়াল করে দেখো এখানে আমাদের 100 আছে, 100 ইন্টু 100 মানে এখানে এর 3টে শূন্য এদিকে ওপরে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। করবো নাকি একটা পার্ট, আশা করি বুঝতে পারছো। ওপরে আমাদের 10 থেকে যাবে, ঠিক আছে। 10 মানে 2 দিয়ে 10 কাটলে 5 মানে এখানে হবে 125, দেখো আমি মুখে মুখে করছি, মাইনাস এদিকে আমাকে কী হবে দেখো 125, আর দেখো এদিকে আমাদের 20 ইন্টু 20 মানে 400, 2 দিয়ে 400কে কাটলে হয় 200, দুটো শূন্য এদিকে কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 থাকবে, 2 দিয়ে 10কে কাটলে 5, 5 দিয়ে 125কে কাটলে হয় 25, তখন এখানে আমাদের থাকবে কত 25, তার মানে অ্যান্সার আমাদের কী হবে 100 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেড, ওকে। এই মুখোমুখি ক্যালকুলেশনটা করতে জানতে হবে। তোমরা ভাবছো আমি অনেকক্ষণ ধরে বকবক করছি মানে হয়তো ক্যালকুলেশনটা খুব মানে অনেক বেশি, তা নয়, কিন্তু ক্যালকুলেশনটা একদম ইজি। দেখো মুখোমুখি ক্যালকুলেশন করলাম কতটুকু টাইম লাগলো, তো দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে।
ওকে, এটা রেলওয়েতে পড়ার প্রশ্ন। আর যদি রেলওয়ে হিন্দি পিডিএফ খোলে এরকম ধরনের প্রশ্ন তোমরা প্রচুর পাবে। আর এলপিতে তো ভুরি ভুরি পড়েছে, মানে প্রত্যেকটা শিফটে এলপিতে পড়েছে। রেলওয়ে গ্রুপ ডিতে হয়তো 2-3 দিন অন্তর অন্তর একটা করে শিফটে এই ধরনের প্রশ্ন একটা কি দুটো করে পড়েছে। অনেক সময় রেলওয়েতে দুটো প্রশ্ন এরকম দেওয়া হয়েছে এই গতিশক্তি পরিবর্তনের উপর। হ্যাঁ, বুলেটের ওপর দেওয়া হয়নি হয়তো, কিন্তু গতিশক্তি পরিবর্তনের উপর দেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্ন দেখব। আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি বলছে। বলছে 400 মিটার গতিবেগ সম্পন্ন 0.02 কেজি ভরের একটি বুলেট, ঠিক আছে, ছাদ থেকে তারের মাধ্যমে ঝোলানো একটি স্থির 0.3 কেজি ভরের কাঠের ব্লকে আঘাত করে গেঁথে গেল। এর ফলে ঝোলানো কাঠের ব্লকটি আঘাতপ্রাপ্ত হয়ে এইচ উচ্চতায় উঠে এলো। এইচের মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এটা এনসিইআরটির প্রশ্ন, এটা এখনও রেলে পড়েনি, বাট পড়তে পারে। এটা অনেক ওয়েবসাইটে ইনফ্যাক্ট এই ধরনের প্রশ্ন আছে, ঠিক আছে। তো 400 মিটার পার সেকেন্ড গতিবেগ সম্পন্ন একটা বুলেট, আমি এখানে তোমাদের ছোটো করে এঁকে দিচ্ছি। একটা এখানে একটা প্রথমে আমি তোমাদের এইটা বলি, একটা ছাদ আছে, সাপোজ ধর এটা একটা ছাদ, ঠিক আছে, এটা একটা ছাদ। এই ছাদের সঙ্গে তারের মাধ্যমে একটা ব্লক ঝুলছে, কাঠের ব্লক, ঠিক আছে। তারের মাধ্যমে একটা কাঠের ব্লক সাপোজ ধরে ঝুলছে, এই হচ্ছে আমার কাঠের ব্লক, ঠিক আছে। কাঠের ব্লক সাপোজ ধরে ঝুলছে, ওকে, ছাদের মাধ্যমে। একটা বুলেট এখানে আছে, এই সাপোজ ধরো বুলেটটা, ঠিক আছে, এই সাপোজ ধরো বুলেটটা, একটা বুলেট, এই বুলেটটা এখানে আছে। এই বুলেটটা যে গতিবেগে যাচ্ছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। এই বুলেটটা যে গতিবেগে যাচ্ছে এবং গিয়ে আঘাত করছে এই কাঠের ব্লকটাকে, সেই গতিবেগটা এখানে দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড। দেখো পরিষ্কার এখানে গিভেন আছে, কত গিভেন আছে, 400 মিটার পার সেকেন্ড গিভেন আছে, ওকে। এবং এই বুলেটের ভরও গিভেন আছে কত, 2 কেজি, সরি 0.02 কেজি, 2 কেজি নয়, 0.02 কেজি, ওকে। আর এই কাঠের ব্লকটারও ভর গিভেন আছে 0.3 কেজি, ঠিক আছে, 0.3 কেজি। তো এবার কি বলছে দেখো, এই বুলেটটা এইটার গায়ে গিয়ে আঘাত করলো, এই বুলেটের গায়ে গিয়ে আঘাত করেছে, ঠিক আছে। এবং আঘাত করার ফলে কি হয়েছে, এই কাঠের ব্লকটা একটু হাইট নেবে ডেফিনেটলি। এখানে এই হাইটে ছিল, ঠিক আছে, এই হাইটে ছিল, এটা এই হাইটে সাপোজ ধরো উঠে গেছে, ছিল এই হাইটে, এবং কোন হাইট উঠে গেছে, এই হাইট উঠে গেছে। আরেকবার একটু এঁকে দিই, যে হাইট উঠে গেছে, যে ফর্মেশনটা হচ্ছে সেটা হয়তো আঁকার দরকার। এই হাইটে সাপোজ ধরো উঠে গেছে, ছিল এইখানে বাঁধা অবস্থা ছিল, এটা সাপোজ ধরো তোমাদের এরাম হাইটে উঠে গেছে কাঠের ব্লকটা, ঠিক আছে। এই হাইটে সাপোজ ধরো উঠে গেছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, হয়ে সাপোজ ধরো এর মধ্যে, এবং এর মধ্যে বুলেটটাও আছে, কারণ বুলেট এর গায়ে গেঁথে গেছে, বুলেট সমেত। এই হচ্ছে তোমাদের বুলেটটা, সাপোজ ধরো কিছুটা বেরিয়ে আছে, ঠিক আছে, বুলেট সমেত। দেখো আঁকছি, বুঝতে পারছো কি না বলো, বুলেট সমেত, ভালো করে দেখো কি হয়েছে পুরো ব্যাপারটা। এবার দেখো কি বলতে চেয়েছে, এই একটা ছাদ, আমি আগে প্রথমে দেখিয়ে দিই তোমাদের ব্যাপারটা কি বলতে চেয়েছে। এই একটা ছাদ, এই ছাদের সঙ্গে একটা তারের মাধ্যমে একটা ব্লক ঝুলছিল, এবং ব্লকটা স্থির অবস্থায়, দেখো বলেছে ঝোলানোটি স্থির, অর্থাৎ এইটা যখন ঝুলছে তখন ব্লকটা স্থির অবস্থাতেই আছে। ব্লকটা এরকম হচ্ছে এমন না, পেন্ডুলামের মতো যে ঝুলছে আন্দোলিত হচ্ছে তা না, স্থির অবস্থাতেই আছে, কিন্তু তারের সঙ্গে বাঁধা অবস্থায় আছে এবং ঝোলানো অবস্থায় আছে। একটা বুলেট যার গতিবেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, সে আসছে এবং এই ব্লকটাকে দাম করে আঘাত করছে, গুম করে আওয়াজ হচ্ছে, যেরকম বন্দুকের গুলির আওয়াজ হয়, এবং এর মাস হচ্ছে 0.02 কেজি। আসছে, একে আঘাত করছে, আঘাত করার ফলে কী হচ্ছে, এই তারটা দিয়ে ব্লকটা সরে যাচ্ছে। আগে স্থির অবস্থায় ছিল 0.3 কেজি ওজনের ব্লক, সরে যাচ্ছে, এবং বুলেটটাও এর সঙ্গে গেঁথে গেছে, বুলেটটা দেখিয়ে দিয়েছি। আর এর সঙ্গে ব্লকটা একটা হাইট প্রাপ্ত হচ্ছে, দেখো এই লেভেলে ছিল, এটা এই লেভেলে উঠে গেছে, মানে কতটা হাইট প্রাপ্ত হচ্ছে আমার পরিষ্কার এখানেও দেখতে পাচ্ছি। দেখো একটা নির্দিষ্ট হাইট কিন্তু প্রাপ্ত হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ কি না জানি না। দেখো ছিল এই লেভেলে, ভালো করে দেখো, ছিল ও এই লেভেলে ছিল, ওকে, এই লেভেলে ছিল, এখন এই লেভেলে উঠে গেছে, তাহলে কতটা হাইট প্রাপ্ত হচ্ছে, এই হাইট প্রাপ্ত হচ্ছে, দিস ইজ দ্য হাইট। এই হাইট, লাল যে কালিটা করেছি, লাল যেটা আমি এঁকেছি, এই হাইট প্রাপ্ত হচ্ছে, এই হচ্ছে আমার হাইট। তোমাকে বলছে এই হাইটটা নির্ণয় করতে বলেছে, এইটা হচ্ছে অঙ্ক। আমার কথা বোঝা যাচ্ছে, যে হাইটটা উঠেছে দেখতে পাচ্ছ এই লেভেলে ছিল, এই লেভেলে ছিল,
উঠে গেছে কোন লেভেলে, এই লেভেলে উঠে গেছে। দেখো এর যে তলাটা সেই এই লেভেল পর্যন্ত উঠেছে। এই যে হাইট, এই হাইটটা তোমাকে বার করতে বলেছে। ওকে, দেখো এইচের মান নির্ণয় করো। এর ফলে ঝোলানো কাঠের ব্লকটি আঘাতপ্রাপ্ত হয়ে এইচ উচ্চতায় উঠে এলো, এইচের মান নির্ণয় করতে বলেছে। চলো অঙ্কটা বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। এবার চলো অঙ্কটা করা যাক। ঠিক আছে, দেখো অঙ্ক না বুঝলে অঙ্ক করাটা তো মুশকিল। সো আমি তোমাদের যেটা করালাম সেটা অঙ্কটাকে বুঝিয়ে দিলাম। এবার অঙ্কটা করা যাক। তো এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব? দেখো আমাদের এই জায়গায় এই যে বুলেটটা যখন এই ব্লকের গায়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে, আরেকটা জিনিস বুঝে নাও, এই বুলেটটা আসছে এবং ব্লকের গায়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে, হয়ে একটা গতিবেগ প্রাপ্ত হচ্ছে, গেঁথে যাচ্ছে, মানে কি বুলেটটা তো থেমে যাচ্ছে। আর বুলেটটা এই কাঠের ব্লকে আঘাতপ্রাপ্ত হচ্ছে মানে এর সঙ্গে একটা ভি এখানে কিন্তু যুক্ত হচ্ছে। এখানে একটা ভি, নতুন ভি আমাদের এখানে অ্যাড হচ্ছে। সেই ভিটাও আমাদের কিন্তু বার করতে হবে, কারণ ভি না বার করলে আমরা ফাইনাল এনার্জি পাবো না। ঠিক আছে, ভি না বার করলে এখানে একটা ভিও আমাদের প্রাপ্ত হচ্ছে, ভিটা এই অভিমুখে আছে এবং এই ভিটা আমাদের বার করতে হবে। দিস ইজ দ্য ভি। এই ভি আমাদের বার করতে হবে, এটা হচ্ছে অন্তিম গতিবেগ। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বুলেটের ভর আর ব্লকের ভর একসাথে আছে। তার মানে এই জায়গায় আমরা মাস কী পাবো? এই দুটোর কম্বাইন মাস পাবো। এই দুটোর কম্বাইন মাস আমাদের কত হবে? আমরা দেখতে পাচ্ছি 0.32 কেজি হবে। কেন 0.32 কেজি? দেখো ব্লকের মাস হচ্ছে 0.3 কেজি আর বুলেটের মাস হচ্ছে 0.02 কেজি। এই দুটোকে মিলিত অবস্থায় আমরা কত পাবো? 0.32 কেজি। ঠিক আছে, তো চলো এবারে আমাদের অঙ্কটা করে ফেলা যাক। আমরা এখানে যে ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা আমরা এখানে ইউজ করব। তো m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। ঠিক আছে, এখান থেকে আমরা ভি পেয়ে যাবো। এখন দেখো এই m2u2 আমাদের কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে? কারণ আমরা দেখতে পাচ্ছি এই ব্লকের মাস তো আছে কিন্তু গতিবেগ নেই, ব্লকটা স্থির আছে। স্থির মানে u2 হচ্ছে আমাদের 0, তাহলে m2-র সঙ্গে 0 গুণ করলে তো 0ই হবে। তো এই ব্যাপারটা আমাদের টোটালি 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কী হবে? m1 প্লাস m1 ইন্টু u1। m1 আমাদের কত? m1 হচ্ছে আমাদের বন্দুকের মাস, u1 আমাদের কি? বন্দুকের গতিবেগ। তাহলে 0.02 ইন্টু 400 এই আমাদের আসছে। আর এদিকে আমাদের m1 ইন্টু m2 কত? আমরা দেখতে পাচ্ছি 0.32। ঠিক আছে, ইন্টু ভি এই আমাদের আসছে। এখান থেকে ক্যালকুলেট করে নাও, দেখতে পাচ্ছ এখানে যদি পয়েন্ট উঠে যায় তাহলে দুটো শূন্য উড়ে যাবে। তাহলে 4 দুগুণ 8 হচ্ছে। এখানে 8 দিয়ে ওদিকে 32কে আমি কাটছি, আবার এদিকে পয়েন্ট আছে, এদিকে পয়েন্ট ওঠা মানে এদিকে নিচে আমাদের 100 চলে আসছে। ঠিক আছে, তা আমরা যদি 8 দিয়ে এখানে এই দুটো মানে 8 হচ্ছে, এই 8 দিয়ে যদি আমরা 32কে কাটি আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি 4, তাই না? সরি, 4 পাচ্ছি। 32কে কাটলে আমরা কী পাচ্ছি? 4 পাচ্ছি। 4 দিয়ে 100কে কাটলে আমরা কী পাচ্ছি? 25 পাচ্ছি। তার মানে ভি এর যে ভ্যালু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আফটার কাটাকুটি 25। তাহলে 25 মিটার পার সেকেন্ড হচ্ছে ভি এর ভ্যালু। ঠিক আছে, তো এখানে আমরা কী পেয়ে গেছি? এই জায়গায় দেখো আমরা ভি এর ভ্যালু পেয়ে গেছি। যে ভি এদিকে যাচ্ছিল তার ভ্যালু আমরা পেয়ে গেছি। তার ভ্যালু আমরা কী পেয়েছি? 25 মিটার পার সেকেন্ড। খুবই ইম্পর্ট্যান্ট, এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো আমি এখানে করছি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলো মুখে মুখে করতে জানতে হবে। ঠিক আছে, তো ভি এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি 25 মিটার পার সেকেন্ড। একটা বিরাট অ্যাচিভমেন্ট আমরা করেছি, এবারে জয় করে ফেলেছি। চলো এবার নেক্সট পার্টে আমরা যাচ্ছি। ঠিক আছে, নেক্সট পার্টে আমরা কী করবো? এইচের ভ্যালু নির্ণয় করবো। ঠিক আছে, উই নিড টু ক্যালকুলেট এইচ। এখন এইচ কী করে নির্বাচন করব বা নির্ণয় করব? দেখো এইচ হচ্ছে, তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এই ব্লকটা এখানে স্থির অবস্থায় ছিল। এইখানে এই ব্লকটা এখানে কী ছিল? স্থির অবস্থায় ছিল। ওকে, তার মানে এর মধ্যে কী ছিল? এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি ছিল। ভালো করে বুঝবে, এই ব্লকটা যখন এখানে স্থির অবস্থায় ছিল, কোনো জিনিস যেটা কনজার্ভড আছে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি থাকে। এই ব্লকটাকে যেই তুমি গুঁতো মারলে তখন এর গতিশক্তি তৈরি হলো। গতিশক্তি আমরা জানি, গতিশক্তি যত ওপর দিকে ওঠে, কোনো জিনিস যত ওপর দিকে উঠছে তত তার গতিশক্তি কমতে থাকে, স্থিতিশক্তি বাড়তে থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এইখানে যে গতিশক্তি ছিল, এই মুহূর্তে এখানে যে গতিশক্তি ছিল সেটাই ব্লকটাকে ঠেলে ওপরে তুলবে। মানে এখানে আবার পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে, এখান থেকে ঠেলে এটাকে ওপরে তুলে দেবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এর প্রাথমিক অবস্থায় যা গতিশক্তি তৈরি হবে সেটাই ব্লকটাকে ওপরে তুলবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এর গতিশক্তি হবে mgh হবে, মানে ইকুয়াল টু এর স্থিতিশক্তি হবে, নট গতিশক্তি। ইয়েস অর নো বলে। এইটা কেন হলো ভালো করে বুঝবে কেন এটা হলো। এই যে ব্লকটা এখানে ছিল, ব্লকের সঙ্গে যেই গুলি গাঁথলো, মানে এই অবস্থায়
এখানে একটা গতি তৈরি হলে এই গতিটাই একে ঠেলে ওপরে তুলছে, আর উচ্চতা মানেই আমার কী তৈরি হচ্ছে, স্থিতিশক্তি তৈরি হচ্ছে। এই গতিশক্তিই স্থিতিশক্তির কারণ, তার মানে এখানে যে গতিশক্তি তৈরি হবে সেটাই স্থিতিশক্তি দেবে একে। এখান থেকে আমি এইচ পেয়ে যাব। তো আমি দেখতে পাচ্ছি এই এম আমার কেটে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইচের যে ভ্যালু আসছে সেটা আমার কী আসছে, v²/2g, ঠিক আছে। এইচের যে ভ্যালু আসছে সেটা কী আসছে, v²/2g। এখন ভি এর ভ্যালু আমি এখানে পেয়ে গেছি, এই যে 25 মিটার/সেকেন্ড। ওকে, ইউজ দিস হেয়ার, 25 মিটার/সেকেন্ডটাকে এখানে ইউজ করো। তাহলে 25 স্কোয়ার মানে 25 × 25, 2 × g, জিকে আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য 10 ধরে নিচ্ছি, যদিও 9.8 হয়, মিটার/সেকেন্ড স্কোয়ার হয়। তো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে এই 25 দিয়ে নিচের 20কে কাটলে আমার কত হচ্ছে, এদিকে হচ্ছে আমার 4, এখানে হচ্ছে আমার 5। তাহলে 5 5 এ 25, 125/4, ঠিক আছে। 125/4 মানে কত হাইট, এখানে হাইট আমি দেখতে পাচ্ছি 4 3 12, 4 1 4, ঠিক আছে, 0.25 এত মিটার। দিস ইজ মাই অ্যান্সার। এটা আমার উত্তর হবে, ঠিক আছে। অর্থাৎ 31.25 মিটার উপরে উঠবে। এই হাইটটা কত হবে, 31.25 মিটার, এটা মিটার, ঠিক আছে। দিস ইজ মিটার, যারা বুঝতে পারছো না তার জন্য এটা হচ্ছে আমার মিটার। ওকে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। তো চলো, এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল আজকে। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো। অনেকবার বলেছি, না চাইলেও নাও করতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু পেড কোর্স জয়েন করো, কারণ ওটা খুব দারুণভাবে করানো হচ্ছে এবং ধরে করানো হবে। আর আমি চেষ্টা করছি তোমাদের সায়েন্সের প্র্যাকটিসের উপর একটা পেড কোর্স আনতে, অনলি ফর প্র্যাকটিস। বেসিকটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, এই ধরনের প্রশ্ন আরও থাকবে ওই প্র্যাকটিস সেটে। চেষ্টা করছি, যদিও গ্রুপ ডি পরীক্ষার সামনে কতটা দিতে পারবো, তো আমি টিমের সঙ্গে কথা বলে দেখবো এটা করা যায় কিনা। ওকে, থ্যাংক ইউ। নিচে PDF আছে, ডাউনলোড করে নিতে পারো।